आज के ऑनलाइन क्लासेर आलोचनार विषय लेखक सत्येंद्रनाथ बसुर गालिलियो प्रबंध बा गालिलियो रचनांश। एर आगे गत क्लासे आमादेर आलोचना हये गेछे गालिलियो এই प्रबंधेर प्रेक्षापट, এই प्रबंधेर সময়কাল, এই प्रबंधेर मूल उपजीव्य विषय বা আলোচ্য বিষয়। আজকে আমরা আলোচনা করব এই গালিলিও রচনার ভেতরে গ্যালিলিওর যে উত্থান পতনময় জীবন, গ্যালিলিওর জীবনের যে সাফল্য ব্যর্থতা, গ্যালিলিওর সারা জীবনে তার যে সঞ্চয়, তার যে বিপুল অভিজ্ঞতার সঞ্চয়, তিনি সমাজ জীবন থেকে কি লাভ করেছেন এবং সমাজকে সভ্যতাকে কতখানি ফিরিয়ে দিয়েছেন তা নিয়ে আলোচনা করব গ্যালিলিওর জীবনের প্রথম দিকের সংক্ষিপ্ত কিছু কথা, আর আলোচনা হবে তার দীর্ঘ জীবনের লড়াইয়ের কথা, তার স্বপ্নের কথা, আবার মাঝে মাঝে স্বপ্নভঙ্গের কথা, এবং যেটা আমাদেরকে রীতিমতো ভাবাবে তার জীবনের শেষের কয়টা বছর কি করুণ পরিণতি, তার শেষের কয়েকটা বছর কি দুঃসহ কষ্ট যন্ত্রণা যা আমাদের মনকে সিক্ত করবে, আমাদের মনকে কাঁদাবে। তো গ্যালিলিওর জীবন কথা আমাদের জীবনে হোক প্রেরণা, আমাদের জীবনে হোক উৎসাহ, আমাদের জীবনে হোক আদর্শ। সত্যেন্দ্রনাথ বসুর গালিলিও এই রচনাটাকে আমরা যেমন ওই সময়ে মানে ষোড়শ শতাব্দীতে দাঁড়িয়ে কিছুটা হলেও বিচার করব, উপলব্ধি করব, সেই সাথে সাথে আমরা গ্যালিলিওর জীবনীকে নিয়ে আসব আমাদের এই সময়ে, এই বর্তমানের প্রেক্ষাপটে আমরা আমাদের জীবনের সঙ্গে মেশাবো। আজকের এই সময় দাঁড়িয়ে, এই সমাজে, এই সভ্যতার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা মিলিয়ে দেখব এবং সেখান থেকে আমরা কি শিক্ষা নিলাম, কতখানি শিক্ষা নিলাম এবং আমাদের জীবনে কতখানি কার্যকর করতে পারলাম, কতখানি প্রয়োগ করতে পারলাম, সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা নিয়ে আমরা ভাবব। এখন এই রচনাংশের শুরুতেই দেখা যাচ্ছে লেখক সত্যেন্দ্রনাথ বসু তার জন্ম সাল এবং জন্ম তারিখ, সেই সাথে সাথে কোথায় তার জন্ম হয়েছিল তাকেই তুলে ধরেছেন এবং কোন পরিবারে তার জন্ম এবং সেই পরিবারে প্রথম দিকে তাকে কী ধরনের শিক্ষার জন্য কোথায় পাঠানো হয়েছিল, তারপরে সেখান থেকে তিনি খুব তাড়াতাড়ি চলে এলেন বা তাকে নিয়ে চলে আসতে বাধ্য হলেন তার বাবা, কেনই বা নিয়ে চলে এলেন, নিয়ে এসে আবার কোথায় ভর্তি করানো হলো, সেখানে ভর্তি করানোর পর সেখানে তিনি পুরোপুরি মনোনিবেশ করতে পারেননি, সেখান থেকে আবার চলে আসা, তারপরে নিজের ভালো লাগার বিষয়টা নিয়ে পড়াশোনা শুরু করা, তার মধ্যে গবেষণায় নিজেকে ডুবিয়ে দেওয়া, নিত্য নতুন উদ্ভাবনার জন্য চিন্তাভাবনা করা এবং তাকে বাস্তবায়িত বা কার্যকর করার জন্য কিভাবে তিনি অর্থ উপার্জনের চেষ্টা করছেন, সাধারণ মানুষের মন থেকে যে অন্ধবিশ্বাস, যে ধর্মীয় গোঁড়ামি, যে কুসংস্কার, তাকে উৎখাত করার চেষ্টা করছেন, বিজ্ঞানের যুক্তি দ্বারা, বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষার দ্বারা, বাস্তবায়নের দ্বারা কিভাবে মানুষের ওই সুপ্ত চেতনাটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন, তার জন্য তিনি সমাজের রক্ষণশীল মানুষের কোপে পড়ছেন,
সমাজের যে যাজক সম্প্রদায়, যারা ধর্মের প্রধান, তো সেই ধর্মের প্রধান যাজক সম্প্রদায়ের রক্তচক্ষুর সম্মুখীন হতে হচ্ছে তাকে, তার প্রাণ বিপন্ন হওয়ার সম্মুখীন হচ্ছে, মানে তার প্রাণ বিপন্ন হতে চলেছে। এমনকি এই ধর্মীয় যাজক তথা ধর্মীয় প্রতিনিধিদের সাথে সাথে যারা যুক্ত হয়েছে তারা হলেন রাষ্ট্রনায়ক। তার মানে রাষ্ট্রের ক্ষমতা, ধর্মধ্বজীদের ক্ষমতা, অর্থবল সব কিছু দ্বারা কিভাবে অবদমিত করার চেষ্টা হচ্ছে গ্যালিলিওকে, সেটা আমরা দেখব। আমাদের এই গ্যালিলিও প্রবন্ধের প্রথমেই রয়েছে গ্যালিলিও জন্মগ্রহণ করেন 1564 খ্রিস্টাব্দে 15ই ফেব্রুয়ারি পিসাতে। এবার বলো 1564 খ্রিস্টাব্দ মানে কত বা কোন শতাব্দী? 1564 খ্রিস্টাব্দ মানে কোন শতাব্দী বলো, উত্তর দাও, রেসপন্স করতে হবে মাঝে মাঝে। আজকের আলোচনা কিছুটা প্রশ্ন উত্তরের ভেতর দিয়েও যাবে। এতজনের মধ্যে কেউ উত্তরটা বলতে পারছো না যে 1564 মানে কোন শতাব্দী? ষোড়শ শতাব্দী। তাহলে 1500 পর্যন্ত পঞ্চদশ শতাব্দী, 1501-এ পা দেওয়ার সাথে সাথেই ষোড়শ শতাব্দী শুরু হচ্ছে। তাহলে 1564 মানে ষোড়শ শতাব্দীর প্রথমার্ধ না দ্বিতীয়ার্ধ? দ্বিতীয়ার্ধ। 50-এর আগে পর্যন্ত হলে প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ কারণ 50-এর পরে। তাহলে দ্বিতীয়ার্ধে, ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে জন্ম। তার মানে ষোড়শ শতাব্দীর যে সময়কাল, সেই সময়কালটাকে আমরা বুঝতে পারবো কিছুটা হলেও, তার কারণ এই ষোড়শ শতাব্দীর সময়কালটাকে আমরা ইতিহাসে দেখেছি, ইতিহাসে পড়েছি। ষোড়শ শতাব্দীর সময়কালের বাংলার কথা ভাবো, ষোড়শ শতাব্দীর সময়কালের বাংলা যদি আমরা ষোড়শ শতাব্দীর ঠিক আগে চলে যাই, মানে পঞ্চদশ শতাব্দী, সেই সময়ের বাংলা আমি একটু আভাস দেওয়ার চেষ্টা করছি। 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের জন্ম বা আবির্ভাব, 1486 খ্রিস্টাব্দে মানে পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে বাংলায় নদিয়ার নবদ্বীপে শ্রী চৈতন্যদেবের জন্ম। তার মানে ওই সময়টা বুঝতে পারছো, মধ্যযুগ। বাংলা সাহিত্যের ইতিহাস আলোচনা হয়েছে, বাংলা সাহিত্যের ইতিহাসের যে মধ্যযুগ, সেই মধ্যযুগের প্রথম দিক নিয়ে আমরা আলোচনা করেছি। তুর্কি আক্রমণ, তুর্কি আক্রমণ এবং তার যে প্রভাব বাংলা সাহিত্য এবং বাঙালি জনজীবনের উপরে। সেই সময়ে বাংলা ছিল অন্ধ বিশ্বাস, ধর্মীয় অন্ধ যে গোঁড়ামি, মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ, দূরত্ব, জাতপাতগত, বর্ণগত, এই যে বর্ণ বিভাজন, এই যে ধর্মীয় বিভাজন, এই যে সম্প্রদায়গত বিভাজন, এই যে উচ্চ নীচ ভেদাভেদ, এই যে অর্থবান আর দরিদ্রের এই বিরাট বড় পার্থক্য সমাজটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। কিসে? না ওই অন্ধবিশ্বাস বা অন্ধ সংস্কারে। আর মানুষকে যত বেশি অন্ধবিশ্বাস বা অন্ধ সংস্কারে আচ্ছন্ন করে রাখা যাবে, ততই মানুষকে অবদমিত করে রাখা যাবে, মানে তাদের উপরে কর্তৃত্ব বা আধিপত্য বিস্তার করে রাখা যাবে। এবং তার জন্য শিক্ষার অধিকারটাকে কেড়ে নেওয়া হয়েছিল সমাজের সর্বসাধারণের কাছ থেকে, বিশেষ করে সমাজের যারা নিম্ন স্তরে থাকা মানুষ তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তো সেই জায়গা থেকে ধর্মের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষকে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন শ্রী চৈতন্যদেব। তার মানে ওই সময়ের বাংলা, মধ্যযুগীয় বাংলা, মধ্যযুগের দেশ, ঠিক ওই মধ্যযুগের সময়কাল ইউরোপের প্রেক্ষাপট।
তার মানে মধ্যযুগ। আমাদের বাংলা যদি এরকমভাবে অন্ধবিশ্বাস আর গোঁড়ামিতে ভরা হয় তাহলে বুঝতেই পারছো ভারতবর্ষও হবে, এবং সেই সময়ের ইউরোপ এটা হওয়াটাই স্বাভাবিক। তার মানে ইউরোপেও কিন্তু চলছে ক্ষমতায়ন। কারা ক্ষমতায়? রাষ্ট্রনেতারা। তো ক্ষমতায় যে রাষ্ট্রনেতারা রয়েছে তাদের শক্তি বৃদ্ধি করছে কারা? না এই ধর্মধ্বজীরা, ধর্মের পাণ্ডা, যারা ধর্মের প্রধান যাজক সম্প্রদায়। তাহলে যাজক সম্প্রদায় আর রাষ্ট্রনায়ক, তো তারা জোটবদ্ধ হয়ে গেছে। যেভাবে হোক তাদের বিরুদ্ধে কেউ যখন মাথা তুলছে, তাদের বিরুদ্ধে কেউ যখন মুখ খুলছে, তখন অবদমিত করা হচ্ছে, একেবারে নির্মূল করে ফেলা হচ্ছে। যাই হোক, ইউরোপের সেই সময়টা ধর্মীয় বিশ্বাস আর অন্ধগোড়ামিতে ভরপুর, এটা ঠিকই। সাধারণ মানুষের কাছ থেকে শিক্ষার অধিকারটাকে কেড়ে নিয়ে তাদেরকে অশিক্ষার অন্ধকারে ডুবিয়ে রাখা হয়েছে। তো এই সময়ে দাঁড়িয়ে মানুষ যে অন্ধ হয়ে থাকবে এটাই স্বাভাবিক। আর এই অন্ধ মানুষগুলোর চেতনার চোখ খুলে দেওয়ার জন্যই গ্যালিলিওর আত্মপ্রকাশ। গ্যালিলিও যখন জন্মগ্রহণ করছেন সেটা হচ্ছে ১৬শ শতাব্দীর দ্বিতীয়ার্ধ। সেই সময়ে তার পরিবারে মোটামুটি সচ্ছল ঠিক বলা যাবে না, মোটামুটি চলে যাওয়ার মতো একটু আর্থিক সঙ্গতি আছে। পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা গ্যালিলিওর বাবা করতে পারছেন। একেবারে অভাব দারিদ্র্যের মধ্যে আছে তা নয়, মোটামুটি সচ্ছল পরিবার, কিন্তু তাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি। তো এইবারে একটা বড় পরিবার, একটা যৌথ পরিবার, একটা একান্নবর্তী পরিবারের যিনি অভিভাবক, ধরে নাও বাবা, তো বাবা কি চাইবেন? বাবা চাইবেন যে বাড়ির যে বড় ছেলে, সেই বড় ছেলে পড়াশোনা করবে, উচ্চশিক্ষিত হবে, বড় চাকরি করবে, ভালো উপার্জন করবে, সংসারের হাল ধরবে, পরিবারের সবার সুখ সুবিধা দেখবে, পরিবারের অন্যান্যদের ছোট ভাই বোনের শিক্ষার ব্যবস্থা, তাদের শিক্ষা দীক্ষার সমস্ত খরচের যোগান দেবে, তাদের থাকা খাওয়ার অর্থাৎ ভরণ পোষণের, অর্থাৎ মানুষের মতো মানুষ হওয়ার জন্য যে আর্থিক যোগানটা দরকার সেটা জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলেই করবে। আর যে সময়কার কথা বলা হয়েছে ইতালিতে, সেই সময় ইউরোপে ইতালিতে সেই সময় একান্নবর্তী পরিবারের যুগ চলছে। একান্নবর্তী পরিবার আজকের মতো নয় কিন্তু, আজকের মতো পরিবার নয়। আজকে তাও একটু গ্রামগঞ্জের দিকে যদিও একান্নবর্তী পরিবার থাকে, তার সংখ্যা কম, কিন্তু শহরে ওই পরিবার ভেঙে চুরমার হয়ে গেছে। একান্নবর্তী পরিবার এক অর্থাৎ দেখাই যায় না, কিন্তু ভারতবর্ষে আছে, আমাদের বাংলায় আছে একান্নবর্তী পরিবার, যৌথ পরিবার, কিন্তু তার সংখ্যাটা অনেক কম। হয়তো আর কটা বছর পরে গিয়ে দেখা যাবে ওই যৌথ পরিবার একেবারে হারিয়ে গেছে। কিন্তু ইউরোপের ইতালিতে সেই সময় একান্নবর্তী পরিবারের যুগ। তাহলে একান্নবর্তী পরিবারের যুগ, তারপরে সবাই মিলেমিশে থাকবে, একে অপরের পাশে দাঁড়াবে। কেউ একটু বেশি উপার্জন করলে তার এই উপার্জিত অর্থ পরিবারের সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে, বা সেই অর্থ সবার ভালো থাকার কাজে লাগানো হবে। এবার বলো, ওই সময়ের পরিবার আর এই সময়ের পরিবার, একান্নবর্তী হোক আর ছোট পরিবারই হোক, তো ছোট পরিবারে বাবা বা মা বা বাবা মা দুজনেই এই স্বপ্ন তো দেখবেই যে ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হবে, তারা পড়াশোনা করবে, উচ্চশিক্ষিত হবে, প্রতিষ্ঠিত হবে, ভালো চাকরি করবে, বা এমন কোনো পদে আসীন হবে যেখান থেকে তারা যথেষ্ট উপার্জন করবে, তারা নাম যশ খ্যাতি পাবে, সমাজের ভালো করবে, সমাজের
মানুষের মঙ্গল করবে, এগুলো তারা চাইবেন। কিন্তু সবার আগে চাইবেন কি? নিজের প্রতিষ্ঠা, নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে, মানে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে হবে। এটা তো চাইবে। বলো, বাবা মারা চাইবে কি চাইবে না? তার জন্য আমাদেরকে গ্যালিলিও পড়ার দরকার নেই। গ্যালিলিওর বাবা যা চেয়েছিলেন প্রত্যেক বাবা মা তাই চাইবে, এটা স্বাভাবিক। তার জন্য আমাদের 16 শতাব্দীর গ্যালিলিওকে বোঝার দরকার নেই। এটা প্রত্যেক বাবা মায়েরই স্বপ্ন। ছেলে মেয়েকে কেন্দ্র করে বাবা মায়ের স্বপ্ন, এমনকি চিন্তাও বলা চলে। যত দিন যায় ছেলেমেয়েরা যখন ঠিকঠাক তাদের লক্ষ্যটাকে স্থির করতে পারে না, কখনো কখনো ডিস্ট্র্যাক্ট হয়, তখন বাবা মা কিন্তু চিন্তিত হয়ে পড়ে, বাবা মা কিন্তু আশঙ্কিত হয়ে পড়ে। না জানি ছেলে বা মেয়ে সঠিক পথে না যাওয়ার কারণে হয়তো তাদের ভবিষ্যৎটা ভেসে গেল। তোমরা তো সব থেকে ভালো বুঝতে পারছো, কারণ প্রতি মুহূর্তে তোমাদেরকে কথা শুনতে হয়। বাবা মা তোমাদেরকে ঠিকঠাক গাইড করছে, ঠিকঠাক পরিচালিত করছে তোমাদের ভবিষ্যতে প্রতিষ্ঠার জন্য, যশ খ্যাতির জন্য। কিন্তু তোমরা কখনো কখনো তাদের কথা না শুনে অন্য পথে চলে যাও। তাই তাদের মনে মনে কখনো কখনো ভয় হয়, না জানি ছেলে বা মেয়ে ঠিকঠাক দাঁড়াতে পারবে কিনা সময় মতো। কারণ যখন দেখবে বয়স বেড়ে যাচ্ছে অথচ চাকরি বাকরি হচ্ছে না, বা নিজের বন্ধু বান্ধব সমবয়সী হওয়া সত্ত্বেও তারা চাকরি বাকরি পেয়ে যাচ্ছে, তখন কিন্তু বাবা মায়ের মতো দুশ্চিন্তায় আর কাউকে দেখা যায় না। আর নিজেরা যখন সেদিনকার উপলব্ধি করবে তখন ভাববে যে না, বোধহয় আগে অনেক সময় নষ্ট করেছি, অবহেলা করেছি, ফাঁকি দিয়েছি, তার জন্য আজকের আমাদের এই দুর্গতি, দুরবস্থা। তাই সময়টাকে কাজে লাগাবে, সময়টাকে দাম দেবে। আবার এটাও ঠিক যে তোমাদের যে বিষয়ের প্রতি ভালোবাসা আছে, যে বিষয়টা তোমাদের ভালো লাগে, যে বিষয়টাতে তোমরা যথেষ্ট আনন্দ পাও, মজা পাও, সেই বিষয়টা নিয়ে সবাই যে পড়তে পারো তাও কিন্তু নয়। এখনও অনেক বাড়িতে বাবা মাই শেষ সিদ্ধান্ত নেয়। ছেলে মেয়ে কী নিয়ে পড়বে সেটাও নির্দিষ্ট করে রাখে। আদতে ছেলে মেয়েরা সেই বিষয়টা নিয়ে পড়তে পারবে কি না, সেই বিষয়টার যে ভার সেটা সে নিতে পারবে কি না সেটা দেখে না। বরং বাবা মা কী করে? বাবা মা দেখে যে আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারিনি, অতএব আমার অপূর্ণ স্বপ্নটা ছেলে মেয়ে পূর্ণ করবে। বাবা মায়ের ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, যে কারণেই হোক পারেনি, এখন সেই স্বপ্নটাকে, সেই ভাঙা স্বপ্নটাকে, সেই অসম্পূর্ণ স্বপ্নটাকে, অপূর্ণ স্বপ্নটাকে চাপিয়ে দিচ্ছে। আমার মাথায় অঙ্ক ঢোকেই না, আমার মাথায় বিজ্ঞান ঢোকে না, আমার হয়তো সাহিত্য ভালো লাগে, আমার হয়তো ভূগোল ভালো লাগে, আমার হয়তো ইতিহাস ভালো লাগে, আমার হয়তো কমার্স ভালো লাগে, আমার আর্টসের সাবজেক্ট ভালো লাগে না, আমার হয়তো সায়েন্স ভালো লাগে। কিন্তু বাবা মা হয়তো কবি, সাহিত্যিক, সংস্কৃতির জগতের লোক, তিনি হয়তো জোর করে করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। জোর করে করে চাপিয়ে দিলে ওটার প্রতি আরও বিরক্তি তৈরি হয়। জোর করে চাপিয়ে দেওয়া নয়, একটা বয়সের পরে আর জোর করা যায় না। একটা বয়সের পরে ছেলে মেয়েকে, মানে ছাত্রছাত্রীকে নিজের মতো করে ওই বিষয়টা থেকে আনন্দ খুঁজে নিতে হয়। আর আনন্দ পায় যে বিষয়ে, সেই বিষয়টা যত ভারী হোক না কেন, সেই ভারীর বোঝাটা তথা ভারটা কিন্তু সে খুব সহজেই টেনে নিয়ে যেতে পারে। আর যদি কোনো কিছুতে ইন্টারেস্ট না থাকে, জোর করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে মুখ থুবড়ে পড়তে হয়।
হ্যাঁ, মুখ থুবড়েই পড়ে অনেকে। জোর করে চাপিয়ে দেওয়ার কারণে এমন অনেক উদাহরণ দেখা গেছে। 1 বছর 2 বছর প্রাণপণ চেষ্টা করেছে, কিন্তু আর পারেনি, তখন বাধ্য হয়ে আবার স্ট্রিম চেঞ্জ করেছে, বাধ্য হয়ে আবার সাবজেক্ট চেঞ্জ করেছে, বাধ্য হয়ে আবার তার রাস্তা চেঞ্জ করে দিয়েছে। উপায় নেই। মাঝখান থেকে কী হলো? সময়টা নষ্ট হয়েছে, এনার্জিটা, শক্তিটা ক্ষয় হয়ে গেছে। তাই তোমাদেরও বুঝতে হবে যে ভালো লাগাটা আমার কোন সাবজেক্টের প্রতি আছে। আবার এটাও ঠিক যে এখন যে সাবজেক্টের প্রতি হয়তো ভালো লাগছে না, যে সাবজেক্টের প্রতি তোমাদের আগ্রহ নেই, আগামী কিন্তু আবার দেখা যেতে পারে কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সাবজেক্টকে হয়তো ভালো লাগতে পারে। আবার কোনো বিষয়ের প্রতি ভালো লাগা না লাগাটা নির্ভর করছে যিনি সেই বিষয়টাকে ব্যাখ্যা করছেন, উপস্থাপন করছেন তার উপরেও। অনেক সময় নিজের উপরেও থাকে, কিন্তু শুধু সব সময় নিজের উপরে থাকে না। অন্যের ব্যাখ্যা শুনে, অন্যের আলোচনা, অন্যের বিশ্লেষণটা দেখে শুনে তখন কিন্তু ওই সাবজেক্টের প্রতি আস্তে আস্তে ভালো লাগা তৈরি হয়। তার মানে ভালো লাগাটা যে কেউ জন্ম থেকে নিয়ে আসে কোনো সাবজেক্টের প্রতি তা নয়। নানান ঘটনার পরিপ্রেক্ষিতে পথ চলতে চলতে কোনো না কোনো মোড়ে আমাদের হয়তো ভালো লাগাটা একটা দিকে কিন্তু মোড় নিয়ে নেয়, টার্ন নিয়ে নেয়। 51বর্তী পরিবারের যুগ। বাবা চেয়েছিলেন যে ছেলে পড়াশোনা করুক, মানুষের মতো মানুষ হোক, সঙ্গে কিন্তু উপার্জন করবে। সেই সময়ে ইতালিতে যে বিষয়গুলোর যথেষ্ট গুরুত্ব ছিল, যেগুলো অর্থ দিত, যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করলে যে অর্থ লাভ করা যাবে, অর্থ উপার্জন করা যাবে, এবং তার মধ্যে পুরাণের কথা বলা হয়েছে, সাহিত্যের কথা বলা হয়েছে, ন্যায়শাস্ত্র, ধর্মশাস্ত্রের কথা বলা হয়েছে। তার মানে ধর্মগ্রন্থ, ধর্মীয় শাস্ত্র, সাহিত্য, পুরাণ, এগুলো নিয়ে পড়াশোনা করলে উপার্জন ভালো করতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে। তো এই ভেবে গ্যালিলিওর বাবা গ্যালিলিওকে ভর্তি করিয়ে দিলেন। বলো, কোথায় ভর্তি করিয়ে দিয়েছিলেন? কোথায় ভর্তি করিয়েছিলেন? কিরে, ঘুমিয়ে পড়লো নাকি রে? নো রেসপন্স। বইটাকে সামনে রাখতে হবে তো। কোথায়? না না না, তার আগের কথা বলছি তো। ছেলে সাহিত্য নিয়ে পড়ুক, সাহিত্য শিখুক, ন্যায়শাস্ত্র, ধর্মশাস্ত্র, এগুলো নিয়ে পড়াশোনা করুক। প্রথমে তাই ভর্তি করানো হয়েছিল 13 বছর বয়সে। কোথায়? মঠে। হ্যাঁ, একটা মঠে। মঠে এই সমস্ত ধর্মীয় গ্রন্থ শিক্ষা দেওয়া হতো। কোন মঠ? হ্যাঁ, বেনেডিক্টিন সম্প্রদায়ের মঠ, বেনেডিক্টিন। এবং এই বেনেডিক্টিন সম্প্রদায়ের মঠ আছে কোথায়? না, ভাল্লাম্ব্রোসা। এই যে ভাল্লাম্ব্রোসা শহরের কথা বলা হয়েছে, এই শহরটা ইতালির যে ফ্লোরেন্স যে নগর, তো সেই ফ্লোরেন্স থেকে 30 কিলোমিটার দক্ষিণ পূর্বে বেনেডিক্টিন সম্প্রদায়ের মঠ ভাল্লাম্ব্রোসাতে আছে। তো সেই ভাল্লাম্ব্রোসাতে বেনেডিক্টিন সেন্ট বেনেডিক্টিন একজন ধর্মযাজক, যার অনুগামীরা এই সম্প্রদায়ে অন্তর্ভুক্ত, বেনেডিক্টিন সম্প্রদায় বলা হয়। তো সেই বেনেডিক্টিন সম্প্রদায়ের একটা মঠ ছিল, যেখানে সাহিত্য, ন্যায়শাস্ত্র, ধর্মশাস্ত্র এগুলো অধ্যয়ন অর্থাৎ শিক্ষা দেওয়া হতো। তার মানে এই মঠে থাকলে তার ভালোভাবে শিক্ষা লাভ সম্পূর্ণ হবে, তারপরে প্রতিষ্ঠা পাবে। তো যাই হোক, 13 বছর বয়সে ভর্তি করানো হলো। কিন্তু একটা ভয় তৈরি হলো বাবার মধ্যে।
বলো বাবার মধ্যে কিসের ভয়? ছেলেকে ভর্তি করিয়ে দেওয়ার পরে একটা আশঙ্কা, একটা ভয়, না জানি। হ্যাঁ, তাহলে এই কুলও গেল আর ও কুলও গেল, দুই কুল গেল। ছেলে উপার্জন করবে, যৌথ পরিবারের হাল ধরবে, কিন্তু দেখা গেল ভালো হতে গিয়ে একেবারে মন্দটাই হয়ে গেল। কারণ মঠে থাকবে, তো সাধু সন্ন্যাসীদের সঙ্গে থাকবে, তো তাদের সঙ্গ না জানি তাকে ঘর ছাড়া গৃহ ছাড়া করে দিতে পারে। তাহলে কী হবে? সংসারে হাল ধরতে পারবে না। তার থেকে বাবা এখানে আর পড়াশোনা করে লাভ নেই। কিন্তু মঠে গিয়ে তো আর এই আসল কথাটা, সত্যি কথাটা বলা সম্ভব নয়, উচিতও নয়। অপ্রিয় সত্যি কথা না, শুনতে খারাপ লাগবে। তাই যেটার অজুহাত দিয়ে তাকে নিয়ে চলে আসা হয়েছিল, বলো কি অজুহাত দেওয়া হয়েছিল? ছেলের দৃষ্টিশক্তি। ছেলের দৃষ্টিশক্তি ক্ষীণ, একটু কম টম দেখে, আর তারপরে এত পড়াশোনা খুব চাপ হয়ে যাচ্ছে, আরও যদি না দেখতে পায়, তো এইরকম একটা অজুহাত দিয়ে তাকে নিয়ে চলে আসা হয়েছিল। নিয়ে চলে আসার পরে তাহলে প্রথমে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হলো। সেখানে অর্থ আছে ঠিকই, কিন্তু একটা আশঙ্কা থেকে গ্যালিলিওর বাবা গ্যালিলিওকে সেই মঠ থেকে নিয়ে চলে এলো। এবারে দ্বিতীয় যে বিষয় নিয়ে পড়াশোনা করলে সেখানেও অর্থ আছে, সেখানে নাম যশ তো আছেই, সঙ্গে সেখানেও প্রচুর অর্থ আছে, বলো সেটা কোন জীবিকা, কোন পেশা? ডাক্তারি। হ্যাঁ, এবারে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়া হলো। ভালো, আমি ডাক্তার হতে চাই কি না, আমি ডাক্তারি পড়তে চাই কি না, আমার ওদিকে ইন্টারেস্ট আছে কি না, সেটা খোঁজ খবর নেওয়া হলো না। অর্থাৎ বাবা ছেলের মনের হদিশ পেল না বা নিলই না। এখানে যারা আছো তাদের কেউ না কেউ বা অনেকেই এই রকম পরিস্থিতির শিকার হয়ে গেছো। কি চাও, কি নিয়ে পড়তে চাও, তা নিয়ে অনেকের বাড়ির বড়রা খোঁজ নেয়নি। মাধ্যমিকের রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে, সায়েন্স গ্রুপে মার্কস 90%-এর উপরে আছে। নে সায়েন্স নিয়ে পড়, সায়েন্স নিয়ে পড়তেই হবে। 90% মার্কস সায়েন্স গ্রুপে থাকতে পারে মাধ্যমিকে, কিন্তু মাধ্যমিকে 90%-এর উপরে মার্কস আর 11-12-এ সায়েন্স অনেক পার্থক্য। তার থেকে কয়েক গুণ বেশি সিলেবাস। যেভাবে পড়াশোনা করতে হবে, যেভাবে চাপ নিতে হবে, যেভাবে নিজেকে উজাড় করে দিতে হবে রীতিমতো, সেটা মাধ্যমিকের থেকে কয়েক গুণ বেশি। তো যাই হোক, অনেকে ভেবেছে পারবে, মার্কস দেখে আমরা তো একটা মূল্যায়ন করে ফেলি, মূল্যটা যাচাই করে নিই। তো কিন্তু অনেক সময় কি হয়, হাবুডুবু খেতে থাকে, খুব ভালো রেজাল্ট করতে পারে না। মোটামুটি দেখা গেল 30% 40% নিয়ে পাস করলো, তো তাতে খুব ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো জায়গায় পৌঁছতে পারবে না। যাই হোক, তো আমরা যেখানে ছিলাম, তাহলে আমাদের এখানে যারা আছো তাদের কেউ না কেউ এরকম পরিস্থিতির শিকার হয়েছো, মানসিক চাপ তৈরি হয়েছে। কারণ বড়রা, বাবা মায়েরা সবসময় জিজ্ঞেস করেনি, নিজেদেরটা চাপিয়ে দিয়েছে। এখানেও তাই হয়েছে। গ্যালিলিও কি ভালোবাসতো? গ্যালিলিও ভালোবাসতো সঙ্গীত, চিত্রকলা, গান বাজনা খুব ভালোবাসতো। গান বাজনার চর্চা ছিল নিশ্চয়ই পরিবারে, আর যদি নাও থাকে তাহলেও পারিপার্শ্বিক যে পরিবেশ, সেই পরিবেশে গান বাজনা কোথাও না কোথাও গ্যালিলিও শুনেছে, কোথাও না কোথাও থেকে তার প্রতি সে আগ্রহ তৈরি করতে পেরেছে, মানে তার উপরে প্রভাব ফেলেছে গান বাজনা। কারণ তার ভাইয়ের কথা বলা হয়েছে, মাইকেল অ্যাঞ্জেলো, যে কিন্তু গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতেন, পোল্যান্ডের রাজদরবারে কলাবিদ হয়েছিলেন। তার মানে গ্যালিলিও গান বাজনা ভালোবাসত, সঙ্গে ভালোবাসত ছবি আঁকতে, চিত্রকর হতে চেয়েছিলেন, সঙ্গীতজ্ঞ বা গায়ক হতে চেয়েছিলেন, শিল্পী হতে চেয়েছিলেন, আর ওই ইচ্ছা যদি চালাতে পারতেন। এখানে বলা হয়েছে
যে শেষ অবধি তিনি চিত্রকর হয়ে উঠতে পারতেন বা চিত্রকর হয়ে পড়তেন। চিত্রকর শুধু কেন, তিনি একজন ভালো সঙ্গীত শিল্পীও হয়ে উঠতে পারতেন, কিন্তু সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি। ছবি এঁকে কী হবে, ধর ছবি এঁকে পয়সা আছে নাকি, সারা জীবন অভাবের ভেতরে থাকতে হবে। তাই বাবা ছেলের কথা না শুনে, ছেলে কী চায় সেটা না শুনে নিজের মতো করে মত চাপিয়ে দিয়েছে, ডাক্তারিতে ভর্তি করে দিয়েছে। কিন্তু মেধাবী ছাত্র, গ্যালিলিও নিজে খুব ট্যালেন্টেড, মেধাবী, বুদ্ধি একবারে ক্ষুরোধার, যে বিষয় নিয়ে পড়ছে সেই বিষয়তেই তিনি রীতিমতো একটা ভালো ফল করতে পারছেন, জায়গা তৈরি করতে পারছেন। কিন্তু ওই যে ইন্টারেস্ট, আগ্রহ ততখানি নেই। এখানে ডাক্তারি পড়ছে, আগ্রহ নেই, কিন্তু ডাক্তারি পড়ছে যে খুব খারাপ পড়াশোনা করছে তা নয়। যাই হোক, ডাক্তারি পড়তে গিয়ে এখানে গ্যালিলিও প্রথমে যেখানে হোঁচট খেলো, যে ক্ষেত্রে গিয়ে হোঁচট খেলো, সেটা হলো যে ডাক্তারি পড়ো আর যে কোনো বিষয় নিয়ে পড়ো না কেন, সেই সময় শুরুটা করতে হচ্ছে কোন বিষয় দিয়ে বলো? দর্শন, ফিলোসফি দিয়ে। হ্যাঁ, ফিলোসফি, দর্শন। ফিলোসফির মধ্যে কি আছে? যুক্তি আছে, কিন্তু সেই যুক্তিটা সবসময় বাস্তবায়িত হবে, বাস্তবায়িত হতে পারে, আবার নাও হতে পারে। বিজ্ঞানের মধ্যে যেমন কি আছে, হাতে কলমে অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্তে পৌঁছানোটা আছে। কারণ বিজ্ঞান আগে হাতে কলমে করে সিদ্ধান্তে পৌঁছয়, সেটাই বিজ্ঞান। বিজ্ঞানের মধ্যে যুক্তি আছে, কিন্তু বাস্তবায়িত করার মতো পরীক্ষা নিরীক্ষা করে সেই জায়গায় পৌঁছানো হয়েছে। কিন্তু দর্শনের মধ্যে কি রয়েছে? দর্শনের মধ্যে যুক্তি আছে। মানুষ ভাবছে যে এটা যদি হয় এটা তাহলে এরকম হতে পারে, এই রকম বিষয়টা যদি হয় তাহলে এর পেছনে এই কারণ আছে, এই রকম কেন হলো, তাহলে কারণটা খুঁজে বের করা যাচ্ছে। মানে একটা লজিক তৈরি করা, লজিক খুঁজে বের করার ব্যাপারটা দর্শনের মধ্যে আছে। কিন্তু দর্শনের সবই যে বাস্তব তা কিন্তু নয়। আর অ্যারিস্টটলের যে দর্শন, সেই দর্শন দিয়েই শুরু হতো। যাই পড়তে যাও না কেন, অ্যারিস্টটলের দর্শন পড়তেই হবে। একদিক থেকে ভালো যে দর্শন বড়, মানে কি, তুমি নিজেকে আরও যুক্তিবাদী করো, তুমি ভাবো, চিন্তা করো, যুক্তিবাদী করো, নিজেকে চিন্তার মধ্যে ডুবিয়ে দাও, নিজেকে যুক্তির মধ্যে ডুবিয়ে দাও। এখন আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে? না স্যার, না স্যার। বাবা, এখন কে ফোন করলো রে? দাঁড়াও তাহলে 1 মিনিট। এবার দেখা যাচ্ছে? স্যার পুরো ইকো হচ্ছে। এবারে? হ্যাঁ স্যার, ইকো হচ্ছে। না, এবার তো বন্ধ হয়ে গেছে। না স্যার, এখনো দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ভালো করে হ্যাঁ দেখো। স্যার, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। কেউ একজন ফোন করেছিল, এই জন্য কেটে গেল। হ্যাঁ, তো যেখানে ছিলাম, তাহলে গ্যালিলিও যখন ডাক্তারি পড়ছে তখন অ্যারিস্টটলের দর্শনও পড়ছে। অ্যারিস্টটলের দর্শনে সব যে ভুল তা কিন্তু নয়, কিন্তু কোনো জায়গায় কোনো ক্ষেত্রে অ্যারিস্টটলের ওই দর্শনের যুক্তি গ্যালিলিও মানতে পারছেন না। তার মনে হচ্ছে এই জায়গাগুলোতে ভুল ব্যাখ্যা হচ্ছে। তো স্বাভাবিকভাবে তিনি তার মতো করে যুক্তি দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন। আর শিক্ষকেরা কিন্তু সেই ব্যাপারটাকে সবাই মানতে পারছে না। তাহলে শিক্ষকদের সঙ্গে তো এই রকম বিষয় নিয়ে তর্ক হবে, যেটাকে বলা হয় বাকযুদ্ধ, তর্কযুদ্ধ। আবার ছাত্রদের সঙ্গেও লাগবে। তার সহপাঠীরা বলবে যে না, এই বইতে যখন লেখা আছে ভালো, ঠিক লেখা আছে। কি আমরা অনেক সময় তাই বলি না? বইতে যখন লেখা আছে সব ঠিক লেখা আছে। বইতে তো আর ভুল লেখা হবে না। বইতে ভুল লিখে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে এইগুলো, এটা হতে পারে না। বইতে যা লেখা আছে ঠিক আছে।
অঙ্কের বইতে যা লেখা আছে ঠিক আছে, বিজ্ঞান বইতে যা লেখা আছে ঠিক আছে, আমরা কিন্তু ছোটবেলা থেকে বইয়ের ওপরে বিশ্বাস করে এসেছি, এখনও করি। কি বলো, করি কি করি না? করি স্যার। করি, কিন্তু হ্যাঁ স্যার করি। করি আমরা, কিন্তু বইতে যা কিছু আছে সমস্ত তথ্যই যে ঠিক তাও কিন্তু নয়। কখনো কখনো দেখা যায় কয়েক বছর পরে, 2-4 বছর পরে, কয়েক বছর পরে হয়তো একটা নতুন তথ্য উদ্ঘাটিত হলো, তখন পুরনো সেই তথ্য, পুরনো সেই সূত্রকে হয়তো চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু পাঠ্যপুস্তকের উপরে আমাদের নির্ভরশীল হতে হয় একটা বয়স পর্যন্ত। আমরা যদি পাঠ্যপুস্তক থেকে তথ্যগুলো না নিই, আমরা যদি এই পাঠ্যপুস্তক থেকে যদি আমাদের মধ্যে জ্ঞান না নিই, তাহলে আমরা যাচাই করব কি করে, আমরা ওগুলোকে বিশ্লেষণ করব কি করে? আমরা পাঠ্যপুস্তক থেকে শিক্ষা নিলাম, আমরা বাড়ি থেকে নিলাম, আমরা স্কুল থেকে নিলাম, আমরা সমাজ থেকে নিলাম, আমরা অন্যান্য মানুষজনের থেকে নিলাম, সারা পৃথিবী থেকে নিলাম, তারপরে যাচাই করে দেখলাম যে ওই পাঠ্যপুস্তকে যা যা ছিল তার মধ্যে কিছু কিছু জায়গায় হয়তো ভুল ব্যাখ্যা ছিল। যত দিন যাচ্ছে তত মানুষ আরও চিন্তা করছে, আরও সিদ্ধান্তে পৌঁছচ্ছে এবং ওই ভুল জায়গাগুলোকে সংশোধন করা হচ্ছে। আর দর্শনের অনেক জায়গাতে ভুল ছিল, যেহেতু ওটাকে সিলেবাসের মধ্যে রাখা ছিল, তাই টিচাররাও মানে শিক্ষকেরাও কিন্তু ওটাকেই নির্দ্বিধায় মেনে নিয়েছিল যে যা লেখা আছে ঠিক আছে, আর ছাত্ররা তো মেনে নিয়েছিলই। কিন্তু গ্যালিলিও এমন ছাত্র, যে ছাত্র প্রতি মুহূর্তে তার মনোমতো না হওয়া যে আলোচনাগুলো, যে ব্যাখ্যাগুলো, সেখানে কিন্তু সে বাধা দিয়েছে, তর্ক করেছে, কিন্তু সেই তর্ক মেনে নেয়নি, ছাত্ররা তো নেয়নি, শিক্ষকরাও নেয়নি। ওই জন্য প্রতি মুহূর্তে তাদের সঙ্গে কিন্তু বাকযুদ্ধ চলতো। আর এই যে যুক্তি তর্কের প্রতি এই যে প্রবণতা, এই যে ঝোঁক, সবসময় যুক্তি দিয়ে কাজ করা, যুক্তি দিয়ে কথা বলা, যুক্তি দিয়ে সিদ্ধান্তে পৌঁছানো, আর ওই ঝোঁক, এই প্রবণতার কারণে শেষ বয়সে তাকে অশেষ দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়েছে। এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে যে এই স্বভাব শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো, তাহলে কোন স্বভাবের কথা বলা হয়েছে? এই যুক্তিতর্কের প্রতি তার যে ঝোঁক, প্রবণতা, এই স্বভাবের কারণে কি হয়েছে? অনেকের সঙ্গে তার দ্বন্দ্ব হয়েছে। আর এই যুক্তিতর্কের প্রতি ঝোঁকের কারণে সামগ্রিকভাবে শুধু ইতালি নয়, ইতালির সাথে সাথে ইউরোপের যে কট্টরবাদী ধর্মীয় সমাজ, তাদের সঙ্গে তো রীতিমতো সংঘাত, এবং শেষ পর্যন্ত তাকে একবারে গুঁড়ো হয়ে যেতে হয়েছে। ধর্মান্ধতা আর জাঁতাকলে পিষ্ট হয়ে যেতে হয়েছে, গুঁড়ো হয়ে যেতে হচ্ছে, শেষ হয়ে যেতে হয়েছে। যাই হোক, এদিকে তাহলে কি হলো না, এদিকে হচ্ছে ডাক্তারি পড়তে ঢুকলেন। এরপরে ওই ডাক্তারি পড়ার মাঝে কিভাবে ব্যাঘাত ঘটছে না, তারপরে তার আগ্রহ তৈরি হচ্ছে গণিতের প্রতি, তৈরি হচ্ছে পদার্থবিদ্যার প্রতি। এবং এখানে একটা সুন্দর গল্প দেওয়া আছে, সেই গল্পটা তো খুব সুন্দর। গল্পটা কি না, গ্যালিলিওর যে পরিবারের একজন বন্ধু, তো সেই পরিবারের বন্ধু গণিত শাস্ত্রে মহাপণ্ডিত, মানে গণিতে, অঙ্কের ওপরে তার যথেষ্ট দখল আছে, দারুণ অঙ্ক বোঝায়, অঙ্ক কষায়, অঙ্ক শেখান। তো তিনি ওই গণিতে সে সময় বিখ্যাত ছিলেন। আর গ্যালিলিও কোনো কাজে তার বাড়িতে এসেছিলেন এক সময়। তখন তাস্কানির শাসকের পুত্র তার কাছে পড়ছে। এই যে তাস্কানির কথা বলা হয়েছে, এই তাস্কানিটাও একটা নগর রাষ্ট্র, মানে এই যে ইতালি, তো ইতালি তখন হচ্ছে ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত, অনেকগুলো নগর রাষ্ট্রে সমন্বয় হচ্ছে ইতালি। ইতালির মধ্যে অনেকগুলো নগর রাষ্ট্র ছিল, তার মধ্যে তাস্কানি এটা একটা নগর রাষ্ট্র। তাস্কানির মধ্যে দুটো শহর, দুটো নগর, একটা হচ্ছে মানে প্রধান দুটো, একটা হচ্ছে পিসা, যে পিসাতে গ্যালিলিওর জন্ম, আর এটা হচ্ছে ফ্লোরেন্স। এটা কিন্তু তোমরা মনে রাখবে,
যে টাস্কানির মধ্যে দুটো শহরের কথা বলা হয়েছে, একটা পিসা আর একটা ফ্লোরেন্স, মনে থাকবে? হ্যাঁ স্যার। এবারে এই টাস্কানির পার্শ্ববর্তী আরেকটা নগর রাষ্ট্রের কথা বলা হয়েছে এবং তার নাম ভেনিস। ভেনিসের একটা নগরের কথা বলা হয়েছে, ভেনিসের একটা শহরের কথা বলা হয়েছে, তার নাম হচ্ছে পাডুয়া। তাহলে এই কয়েকটা কথা তোমরা কিন্তু মনে রাখো। টাস্কানির অন্তর্গত পিসা আর ফ্লোরেন্স, পার্শ্ববর্তী ভেনিসের অন্তর্গত পাডুয়া। গ্যালিলিওর জন্ম পিসাতে, পরবর্তীতে গ্যালিলিও এবং তার পরিবার চলে আসে ফ্লোরেন্সে। তো যাই হোক, ওই যে টাস্কানির শাসকের পুত্র, আর তখনকার দিনের এই ইতালির যে নগর রাষ্ট্র, সেই নগর রাষ্ট্র মানে ছোট ছোট রাষ্ট্রগুলোর যিনি প্রধান রাজা, তাদেরকে ডিউক বলা হতো। তো সেই ডিউকের পুত্র, টাস্কানি শাসকের পুত্র মানে ডিউকের পুত্র, তার কাছে পড়ছে। মাস্টারমশাই পড়াচ্ছেন, ছাত্র পড়ছেন, মাস্টারমশাই খুব মনোযোগ দিয়ে পড়াচ্ছেন, গভীর মনোযোগ দিয়ে পড়াচ্ছেন, ডুবে গেছেন, ছাত্রও মনোযোগী হয়ে গেছেন। আর গ্যালিলিও এসেছেন কোনো একটা দরকারে মাস্টারমশাইয়ের কাছে, মাস্টারমশাইয়ের বাড়িতে, পারিবারিক বন্ধু, পরিচিত। তাহলে তোমরা ওই সময় গ্যালিলিওর জায়গাতে নিজেকে বসাও। বলো, পারিবারিক বন্ধুর বাড়িতে এসেছে দেখা করার জন্য, কোনো কাজে এসেছে, এরকম অবস্থা, পড়াশোনা চলছে, তো তোমরা হলে কি করতে? বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে যেত। হ্যাঁ, তোমার মাথা আমার মুন্ডু। ওই রাস্তা থেকেই ডাকা শুরু হয়, ও স্যার, ও স্যার, ও স্যার। কোথায় থাকে স্যার তার ঠিক নেই, ঠিকানা নেই। স্যার হয়তো পড়াচ্ছে, স্যার হয়তো ব্যস্ত আছে, স্যার হয়তো কারোর সঙ্গে কথা বলছে, বয়ে গেল আমাদের। আমরা এসেছি ঘোড়ায় জিন দিয়ে, আমাদের কাজ আগে। এই যে দেখলে না, স্যার পড়াচ্ছে আর মানুষের দরকার, ছাত্রছাত্রীর দরকার। স্যার আদৌ পড়াচ্ছে কি পড়াচ্ছে না আমার বয়ে গেল, যখন খুশি ফোন করব। একবার কেটে দিলাম, আবার ফোন করব, আবার কেটে দিও, আবার ফোন করব, দেখি কতবার কাটতে পারে। ধৈর্য নাই, ধৈর্য নাই, ধৈর্য নেই। সবাই নিজের কাজ আগে করতে চায়, তাতে অন্যের সমস্যা হয় হোক গে। গ্যালিলিওর জায়গায় তোমরা, আমি একদম 100% শিওর, তোমরা প্রত্যেকেই যদি থাকতে না, ও গ্যালিলিওর পারিবারিক বন্ধু কাকে পড়াচ্ছে, কি পড়াচ্ছে, ওগুলো দেখার দরকার নেই। এসেই দরজাতে ধাক্কা দিয়েই তার সঙ্গে কথা বলবে, আগে কথা বলেই তারপরে যাবে তাড়াতাড়ি। তুমি যখন পড়াচ্ছ, আরে একটু পরে পড়াও না, কি আছে, একটু সময় দিতে পারো না আমার সঙ্গে। গ্যালিলিও কিন্তু ওই রকম ধরনের কাণ্ড করেনি, কাজ করেনি। যতক্ষণ পড়া চলেছে ততক্ষণ বাইরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে তো আছে, কানে আসছে পড়া। বাহ, কি সুন্দর বোঝাচ্ছেন, অঙ্ক এত সুন্দর, এত সুন্দর করে ব্যাখ্যা করছেন, কষাচ্ছেন। বাস, তারপর গণিতের ব্যাখ্যা মনোযোগ দিয়ে শোনার পরেই তার মনের ভেতরে একটা পরিবর্তন, আলোড়ন তৈরি হলো। ওই থাকলো ডাক্তারি পড়া, আমি তো অঙ্ক নিয়ে পড়াশোনা করব। আর ডাক্তারি পড়ায় আনন্দ পায় না, এইবারে গণিতের প্রতি আগ্রহ থেকেই গণিত নিয়ে পড়াশোনার বাসনা প্রবল হয়ে উঠলো। ডাক্তারি পড়া বন্ধ হয়ে গেল। ওদিকে ডাক্তারি পড়া শেষ করলে বিশ্ববিদ্যালয়ের উপাধি পেত, সার্টিফিকেট পেত, রেজিস্ট্রেশন নাম্বার পেত, ডাক্তারি করতে পারত, কিন্তু হলো না। এবারে এখানে কারা আছো যারা কয়েক বছর ডাক্তারি পড়ার পরে মনে হলো না আমি অন্য সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট পাচ্ছি, ডাক্তারি ছেড়ে দিয়ে অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, এমন দম কি কারোর আছে? অনেক টাকা লেগে গেছে, অনেকগুলো বছর কেটে গেছে, আর কিছুদিন কাটালেই
ডাক্তারের রেজিস্ট্রেশন পেয়ে যাবে। বিশাল বড় চাকরি, প্রচুর উপার্জন, হাতছানি। আছে কেউ? মুখের কথা বলবে না, স্যার। হ্যাঁ মনের কথা বলো। নাই, নেই, এমন কেউ নাই। এমন কেউ যদি থাকে সেই হয়ে ওঠে গ্যালিলিও। মানে গ্যালিলিও তো প্রতিনিধি, ব্যতিক্রমী রাস্তায় হাঁটতে পারেন যে প্রতিনিধি, সেই প্রতিনিধি হচ্ছেন গ্যালিলিও। এখানে যারা আছে তারা গ্যালিলিওর মতো ব্যতিক্রমী প্রতিনিধি কেউ নেই। এদের হাত ধরেই সমাজের বদল আসে, এদের হাত ধরেই পরিবর্তন আসে। প্রকৃত পরিবর্তন, প্রকৃত যে বদল, এই সমস্ত ব্যক্তিদের হাত ধরেই আসে। আর বাকিরা হচ্ছে প্রচুর টাকা দিয়ে ডাক্তারি পড়তে হচ্ছে, অনেক টাকা খরচা হয়েছে, তারপরে ওই টাকাটা আমাদের তুলতে হবে। তার জন্য সমাজসেবা অনেক দূরে। আগে নিজেদের খরচ করা অর্থটাকে তুলতে হবে, তারপরে যে এত মেধাবী ছাত্র বা ছাত্রী আমি, অন্যদেরকে ছাড়িয়ে আমি চান্স পেয়েছি, তার মানে কত লড়াই করতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে, তার পেছনে শুধু আমাকে নয়, আমার বাবা মা, আমার পরিবারকেও অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। তার মানে আমি অত সমাজ সেবা করে আমার সময়, আমার অর্থ, আমার এনার্জি নষ্ট করব না। হ্যাঁ, এদের দ্বারা সমাজ উপকৃত হয়, কিন্তু বিনিময়ে উপকৃত হয়। কিন্তু যারা নিঃস্বার্থভাবে সমাজকে কিছু দিয়ে যায়, তাদের দ্বারা প্রকৃত বদল, চেঞ্জটা আসে। যাই হোক, তো সেই সমস্ত প্রতিনিধিদের মধ্যে গ্যালিলিও একজন। তো তিনি ডাক্তারি পড়া ছেড়ে দিলেন, নিজের পছন্দের সাবজেক্ট, ভালো লাগার সাবজেক্ট নিয়ে পড়া শুরু করলেন। তার মানে অনেক গোড়া থেকে শুরু করতে হলো। অনেকগুলো বছর এক অর্থে আমাদের চোখে নষ্ট হয়ে গেল, কিন্তু গ্যালিলিওর মনে হলো না নষ্ট হয়েছে। ওই ডাক্তার হওয়ার পরে সারা জীবন ধরে তিনি যা সেবা করতেন, তার থেকে অনেক দেরি করে শুরু করলেও অনেক বেশি সেবা তিনি করে গেছেন অঙ্ক আর পদার্থবিদ্যা নিয়ে। যাই হোক, পদার্থবিদ্যা আর অঙ্ক নিয়ে পড়া শুরু করলেন। তারপরে তিনি খুব অল্প সময়ের মধ্যেই শিক্ষককেও ছাড়িয়ে গেলেন। এতটা তার অধ্যবসায়, শিক্ষককে ছাড়িয়ে গেলেন। শিক্ষককে ছাড়াতে গেলে নিজেকে আপডেট করতে হয়, নিজেকে আরও সমৃদ্ধ করতে হয়, আরও জানতে হয়, আরও পড়তে হয়। শিক্ষককে ছাড়াতে হবে বলে কথা না। ছাত্র তো শিক্ষককে ছাড়াতে পারবে, কিন্তু তার জন্য নিজেকে তৈরি করতে হবে, এবং অল্প কিছুদিনের মধ্যেই তা তিনি করে ফেললেন। আর এত একাগ্রতা, এত মনোযোগ, এত অধ্যবসায় এই বিদ্যা অনুসন্ধানে তার প্রতিষ্ঠা এলো। দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে তার খ্যাতি। নানা ধরনের আবিষ্কার করছেন, উদ্ভাবন করছেন, নানা ধরনের যন্ত্র পরীক্ষা নিরীক্ষা করছেন সেগুলো দিয়ে। কিন্তু ঘটনা হচ্ছে, যন্ত্র আবিষ্কার করতে গেলে, যন্ত্র উদ্ভাবন করতে গেলে, সেই যন্ত্র বানাতে গেলে টাকা লাগবে। তো ভাবনা চিন্তা করছে, মনের মধ্যে একটা প্ল্যান, পরিকল্পনা, এটা উদ্ভাবন করব, তো তার জন্য খরচ লাগবে। তো একে তো যৌথ পরিবার, একান্নবর্তী পরিবার, বিশাল বড় পরিবার, তার দায়িত্ব গ্যালিলিওর উপরে। তার উপরে তার এত উদ্ভাবনার যে যন্ত্রপাতি, সেগুলোর জন্য টাকা পয়সা লাগবে। তার ফলে অভাব দারিদ্র শুরু হলো। আর এই অভাব দারিদ্র থেকে মুক্তির জন্য তিনি চেষ্টা করছেন, কখনো টিউশন করছেন, ছেলে পড়িয়ে রোজগার করার চেষ্টা করছে, কিন্তু তাতে অল্প আয় হতো। তো পরবর্তীতে তিনি যখন পিসা বিশ্ববিদ্যালয়ে গণিতের শিক্ষকতা করতে ঢুকলেন, তখন একটা বাৎসরিক বা একটা মাসিক আয় হতো, আর আয় মাত্র 60 স্কুডি, ইতালির সেই সময়ের মুদ্রা স্কুডি, 60 স্কুডি আয় হতো। সেই সময় 60 স্কুডি, যেটার হিসাব দেখানো হয়েছে বর্তমান হিসাবে 900 থেকে 1000 টাকার সামিল হবে বাৎসরিক আয়। তো বাৎসরিক আয় 900 থেকে 1000 টাকা যথেষ্ট বলা চলে।
কিন্তু গ্যালিলিওর যা প্রয়োজন, গ্যালিলিওর যা দরকার, সেই প্রয়োজন পূরণ করতে পারছে না। সেই প্রয়োজন বা দরকারের কাছে এটা খুব সামান্য, আমাদের কাছে অনেক মনে হতে পারে ওই সময় অনুসারে, কিন্তু তার প্রয়োজনের কাছে অতি সামান্য। এতে খরচ চালাতেই পারছে না। আর ওই একান্নবর্তী পরিবারের সব সদস্যদের দায়িত্ব তার উপরে, আবার বাবাও মারা গেল। আর গ্যালিলিও তখন প্রধান হলেন বাড়ির। কে কে ছিল? মা ছিল, 2 বোন ছিল, তার ছোট ভাই মাইকেল অ্যাঞ্জেলো। এবার মাইকেল অ্যাঞ্জেলো বিয়ে করেছিল, তো মাইকেল অ্যাঞ্জেলো বিয়ে করার পরে পুরো দায়িত্ব নেয়নি স্ত্রী এবং তার ছেলে মেয়েদের। মাইকেল অ্যাঞ্জেলো চলে গেল পোল্যান্ডের রাজদরবারে কলাবিদ হওয়ার জন্য। আর বাড়িতে কে থাকলো? মাইকেল অ্যাঞ্জেলোর স্ত্রী থাকলো, আর তার 7টি ছেলে মেয়ে। সব দায়িত্ব, সব্বার দায়িত্ব গ্যালিলিওর উপরে। বোঝো অবস্থা। এত বড় সংসারকে টানবে, না বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনার জন্য চিন্তা করবে, না চিন্তা করার পরে তাকে বাস্তবায়িত করার জন্য অর্থ উপার্জন করবে। এই জন্য গ্যালিলিও কী করছে? কখনো ব্যবসা করার চেষ্টা করছে, কখনো উমেদারি করছে। উমেদারি জানো? উমেদারি করা জানো? না স্যার। উমেদারি অনেকটা মধ্যস্থতাকারী, মিডলম্যান। ধরো রাজ দরবারে কোনো ব্যক্তির, কোনো প্রজার কাজ আছে, তো রাজ দরবারে কিছু একটা আবেদন করবে, রাজ দরবারে রাজার কাছে পৌঁছে দেবে তার কথা, তার আবেদনের মানে তার অভাবের কথা কোনো কিছুর। তো তখন কি করে? তখন গ্যালিলিও মধ্যস্থতাকারী, উমেদারি করতেন। মানে এক অর্থে দালাল গোছের, দুজনের মাঝখানে থেকে এদের কাজটা রাজার কাছে পৌঁছে দেওয়া, তার বিনিময়ে কিছুটা হয়তো পারিশ্রমিক পাচ্ছে। এইভাবে কখনো এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, ছোটাছুটি করছে, তার নিজের কর্মস্থল পরিবর্তন করছে, এখান থেকে ওখানে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করলেও টাকার জন্য ছোটাছুটি করছে, উপার্জনের জন্য ছোটাছুটি করছে, এটা ঠিকই। কিন্তু ওই যে ফ্লোরেন্সে চলে এসেছিল না, যে ফ্লোরেন্স নগরীটার কথা বলা হয়েছে, এত সাজানো গোছানো, এত সুন্দর, শৌখিন, জাঁকজমকপূর্ণ, একেবারে মহিমময়ী নগরী। এই নগরীর প্রতি তার এত বেশি টান, এত বেশি আকর্ষণ তৈরি হয়েছিল যে তিনি কিছুতেই এই ফ্লোরেন্সকে ছেড়ে অন্য কোথাও যেতে চাইছিলেন না। বলাই হয়েছে বাবার মৃত্যুর পরে তার বাড়িতে সংসারে অভাব অনটন বাড়ল। এইবারে বাড়ি সংসারকে দেখতে হবে, পরিবারকে দেখতে হবে, আর নিজের বিজ্ঞান সাধনার জন্য অর্থ দরকার। এই কারণে তিনি কি করলেন? মাতৃভূমির তাসকানি বা তাসকানা ছেড়ে দিলেন। এক জায়গায় তাসকানি আছে, আর এক জায়গায় তাসকানা আছে, দুটোর একটা লিখলেই হবে। তো মাতৃভূমি তাসকানা বা তাসকানি ছাড়লেন, ছেড়ে বলো কোথায় এলেন? কোন রাষ্ট্রে? একটু আগে বলেছিলাম তাসকানির পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম কি? হ্যাঁ, ভেনিসে গেলেন। ভেনিসের কোন শহরে গেলেন? শহরের নাম বলেছিলাম, কোন শহর? পাডুয়া। হ্যাঁ, পাডুয়া শহরে যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের নাম পাডুয়া বিশ্ববিদ্যালয়। তো সেই পাডুয়া বিশ্ববিদ্যালয়ে তিনি এলেন, এবং সেখানে আসার পরেই তার প্রকৃত বিজ্ঞানী জীবন শুরু হচ্ছে। এর আগে তিনি তো উদ্ভাবন করছেন, যন্ত্রপাতি আবিষ্কার করছেন, উদ্ভাবন করেছেন ঠিকই, কিন্তু প্রকৃত আসল বিজ্ঞানী জীবন শুরু হচ্ছে পাডুয়া বিশ্ববিদ্যালয়ে আসার পরে। উদ্ভাবনাও হচ্ছে, আবার এখানে তিনি ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন, এবং শুধু ছাত্ররাই নয়, তার বক্তৃতা শোনার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসছে, তার যশ খ্যাতি ছড়িয়ে পড়ছে। তিনি এখানে থেকে রীতিমতো শিক্ষার ক্ষেত্রে জোয়ার আনতে পারলেন, এবং তার উদ্ভাবনায় তিনি অনেকটা সাহায্য বা সহযোগিতাও পাচ্ছেন ভেনিসের সরকারের কাছ থেকে। তাহলে এক তো অধ্যাপনার কাজ, সেখান থেকে তিনি অর্থ পাচ্ছেন, এছাড়াও তিনি আরও কিছু ক্ষেত্র থেকে অর্থ পাচ্ছেন। কোথা থেকে? না, দেশ রক্ষার নানা ব্যাপারে পরামর্শদাতা হয়ে উঠছেন। মানে ভেনিসকে কিভাবে রক্ষা করবে, তো সেই ভেনিসের শাসনকর্তাকে তিনি নানাভাবে পরামর্শ দিচ্ছেন যে ভেনিসকে এইভাবে শত্রুর হাত থেকে রক্ষা করা যায়, ভেনিসকে এইভাবে সমৃদ্ধ করা যায়, ভেনিসকে এইভাবে অন্যান্য নগর রাষ্ট্রের থেকে ছাড়িয়ে তোলা যায়। তো পরামর্শদাতা হয়ে উঠছে, এখান থেকে কিছু অর্থ আসছে। আবার দিকে বলা হয়েছে ফ্লোরেন্সকেও তিনি ভুলতে পারলেন না, মাঝে মাঝে তিনি ফ্লোরেন্সে যাচ্ছে, কারণ তো বলা হয়েছে না ফ্লোরেন্সে তার মন কিন্তু পড়েছিল, মহিমময়ী নগরী। ওই যে গ্রীষ্মের ছুটিতে তিনি ফ্লোরেন্সেও যাচ্ছেন। আবার অর্থ উপার্জন করছেন কিভাবে? এখানকার ডিউকের ছেলে কসমো তার প্রিয় ছাত্র। বলো তো এখানকার মানে কোথাকার?
বলো। না ভেনিসের। না না পাডুয়া। না না, ভেনিস তো, পাডুয়া তো ভেনিসেরই অন্তর্গত। এখানকার ডিউকের ছেলে কসমো তার প্রিয় ছাত্র। এখানকার বলতে ওই যে ফ্লোরেন্সে গেল না, ফ্লোরেন্সে গেল মানে তাস্কানির ডিউক। ফ্লোরেন্সও তাস্কানির অন্তর্গত। ফ্লোরেন্সে যাচ্ছে মানে কি, গ্রীষ্মের ছুটিতে ফ্লোরেন্সে যাচ্ছে, ওখানে তাস্কানির শাসকের পুত্র মানে ডিউকের পুত্র কসমো তার প্রিয় ছাত্র, ওখানে তাকে কিছুটা হলেও শিক্ষা দীক্ষা দিচ্ছেন। আগে যখন ওখানে থাকতো তখনও কিন্তু তাকে ওখানে পড়াতেন, আবার মাঝে মাঝে গ্রীষ্মের ছুটিতে যাচ্ছেন তাকে পড়াচ্ছেন। তো এখানকার মানে কিন্তু ভেনিসের না, এখানকার মানে তাস্কানির শাসকের পুত্র কসমো। তার কারণ এখানে তোমাদেরকে এই জায়গাটাতে মিলিয়ে রাখতে হবে যে পরবর্তীতে তিনি ভেনিস ছেড়ে আবার তাস্কানিতে ফিরে গিয়েছিলেন, এবং তখন বলা হয়েছে যে ওই যে তাস্কানির শাসকের পুত্র কসমো তার প্রিয় ছাত্র ছিল, তো তার প্রিয় ছাত্র কসমো তখন কিন্তু ডিউকের পদে বসেছে, এবং তিনি একটা আশা নিয়ে গিয়েছিলেন কি না, আমার ছাত্র যখন এখন ডিউক, তাহলে আমি যদি আমার ছাত্রের কাছে দরবার করি, আমার ছাত্রের কাছে আমার আবিষ্কারের জন্য অর্থ সাহায্যের কথা বলি, তাহলে নিশ্চয়ই ছাত্র কিন্তু ব্যাপারটা দেখবে। তার মানে এটা ভেনিসের নয়, এটা হচ্ছে তাস্কানির শাসকের পুত্র, অর্থাৎ ডিউকের ছেলে কসমো তার প্রিয় ছাত্র ছিল, তো সেখানে ছাত্রকে পড়াতো, কিছু অর্থ পেত। আবার ওই যে ডিউকের যে স্ত্রী, ডিউকের স্ত্রী আবার ফলিত জ্যোতিষে বিশ্বাস করত। জ্যোতিষ, এখানে যারা আছে তারা জ্যোতিষে বিশ্বাস করো? জ্যোতিষে বিশ্বাস করা না করা আমাদের কারোর হাতে নেই, কারণ আমরা জ্যোতিষ সম্পর্কে কিচ্ছু জানি না। আমরা জ্যোতিষ সম্পর্কে এতটুকু কিচ্ছু জানি না। ছোট থেকে আমরা জ্যোতিষের কোনো বই পড়িনি, জ্যোতিষের অ আ ক খ আমাদের কেউ শেখায়নি, আমরা কারোর কাছ থেকে শুনিও নি যে জ্যোতিষ এই, জ্যোতিষ এইরকম, জ্যোতিষের ইত্যাদি ইত্যাদি শুনিনি। তো হঠাৎ করে আমরা যতই শিক্ষিত হই, যতই উচ্চশিক্ষিত হই না কেন, বা বাড়ির লোকেরা যতই উচ্চশিক্ষিত হোক না কেন, তারা একটাও কেউ যেহেতু জ্যোতিষের বই পড়েনি, জ্যোতিষ সম্পর্কে কিচ্ছু জানে না, তাই জ্যোতিষের দুনিয়াতে নিয়ে গিয়ে জ্যোতিষরা যদি বিভ্রান্ত করে, যদি মানুষকে বোকা বানায়, তাহলে আমাদের কিচ্ছু করার নেই, কারণ আমরা জ্যোতিষ সম্পর্কে একটা শব্দও জানি না, একটা বর্ণও জানি না। বলো, ভুল বললাম না ঠিক বললাম? কোনো জ্যোতিষ যদি বলে এই কারণে এই হচ্ছে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো না, কারণ আমরা তার জ্যোতিষের কিচ্ছু জানি না। এই গ্রহের প্রভাব এর উপরে থাকে, এই সময় এই প্রভাব পড়ে, শনির প্রভাব পড়ে, এর প্রভাব পড়ে, বৃহস্পতির প্রভাব, মঙ্গলের প্রভাব পড়ে, কাঁচাকলা কার প্রভাব কখন কিভাবে পড়ে কিচ্ছু তো জানি না। ঠিক এই না জানাটা তো ধর্মের ক্ষেত্রেও ছিল একটা সময়, আর ছিল বলেই ধর্মের বিষয়ে কেউ কিচ্ছু জানতো না বলেই যত পারে আমাদের ওপরে অন্ধবিশ্বাসটাকে ঢুকিয়ে দিয়েছিল। ভগবান এই করতে পারে, তুমি ভগবানকে অবিশ্বাস করছো, এক্ষুনি কিন্তু অভিশাপ নেমে আসতে পারে, এক্ষুনি তুমি মরে যেতে পারো, এক্ষুনি তোমার বাড়ির সবাই মরে যেতে পারে, এক্ষুনি তোমার অনেক অঘটন ঘটে যেতে পারে, এক্ষুনি তোমার ব্যবসায় ক্ষতি হতে পারে, এক্ষুনি তোমার চাকরি চলে যেতে পারে। হাজার হাজার ভয় দেখিয়ে আমাদেরকে রীতিমতো জড়সড়ো করে রাখা হতো, কারণ আমরা ধর্ম সম্পর্কে কিচ্ছু জানি না। ঠিক তাই, জ্যোতিষ সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। তাই টিভিতে বসে যদি জ্যোতিষেরা নানান ধরনের বোঝায়, আমাদেরকে একদিক থেকে মেনে নিতে হবে, ওরা যারা বোঝাচ্ছে ওরা সব জানে জ্যোতিষ সম্পর্কে, তো আমরা সব ঠিক বলছে, মানে ঠিক আছে। আর একদিক থেকে মানতে হবে, আমি যখন কিচ্ছু জানি না জ্যোতিষ সম্পর্কে, ও যা বোঝাচ্ছে টোটালটাই আমাদেরকে ভুল বোঝাচ্ছে, আর ভুল ভাল বুঝিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে, আমাদেরকে অন্য রাস্তায় নিয়ে যাচ্ছে, এবং তাদের উদ্দেশ্যটা কি? আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে ব্যবসা। তাই জ্যোতিষটা যদি বিশ্বাসযোগ্য হয়, জ্যোতিষের মধ্যে যদি যুক্তি থাকে, তাহলে সিলেবাসে জ্যোতিষের একটা চ্যাপ্টার ঢোকানো হোক, এবং সেটা প্রথম থেকেই ঢোকানো হোক। যখন থেকে আমরা বর্ণ পরিচয় শেখা শুরু করেছি, সেই সময় থেকে একটা করে জ্যোতিষের বই ঢোকানো হোক। তা আমরাও কিছুটা পড়ি, আমরাও কিছুটা শিখি, তারপরে তো যাচাই করতে পারবো যে জ্যোতিষ কতখানি সত্যি।
যে প্রথমেই তো বলে দেওয়া হলো যে জ্যোতিষের কোনো সিলেবাস আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে নেই, তার মানেই হচ্ছে এখানে ভাওতাবাজি দিয়ে ভরা রয়েছে। তাও কি করে, বড়রা মানে, বাবা মা মানে, দাদু ঠাকুরদা মানে, বাড়ির লোকেরা মানে, মায়েরা বেশি করে মানে, ছেলে মেয়েদের উপরে ওই জ্যোতিষটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করে। যা হওয়ার তাই হয়। কি কারোর বাড়িতে আছে এরকম? কারোর বাড়িতে আছে এরকম? না স্যার। না না, কারোর বাড়িতে তো আছে, বলে তো লাভ নেই। বলে তো লাভ নেই, কারোর না কারোর বাড়িতে তো আছেই। স্যার আছে। আছে আছে আছে, থাকতেই হবে। আর এইখানে বসে আমি তোমাদেরকে বলে যাচ্ছি, যখনই বলবে তখনই উল্টো পথে হাঁটা শুরু করবে। যখনই বলবে তখনই উল্টো পথে হাঁটা শুরু করবে। যখনই এইসব পাথর টাথর নিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে তখনই অন্য রাস্তা ধরা শুরু করবে। তবে আবার এটাও ঠিক, কনফিডেন্স লেভেলটাকে ভাঙতে দেবে না। আত্মবিশ্বাসটাকে যখন চূড়ান্ত জায়গাতে রাখতে পারবে তখনই তোমাকে কাউকে তোমাকে ধর্মেরও দরকার নেই, তোমার জ্যোতিষেরও দরকার নেই, পাথরের দরকার নেই, কাউকে দরকার নেই। কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে রাখার চেষ্টা করতে হবে। তো সেটা কীভাবে বাড়াবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। যাই হোক, তো ফলিত জ্যোতিষ, ফলিত জ্যোতিষ মানে হচ্ছে ওই যে রাশি চক্র কেটে, কটা রাশি আছে? 12টা। তো এই 12টা রাশি, সেই রাশি যেই দেখবে ওই যে পেপার টেপার দেওয়া থাকে, পাঁচি টাঁচিতে দেখা থাকে বিভিন্ন রকম চক্রাকারে বিভিন্ন রাশিগুলো পর সাজানো থাকে না, তো সেই সব জ্যোতিষরা সব মাপ যোগ করে কী সব অঙ্ক টঙ্ক কষে টষে, হ্যাঁ, তারপর একটা সিদ্ধান্তে পৌঁছায় তোমার ওপরে এই সময় শনির প্রভাব চলছে, নাও এই পাথর, দাও টাকা। আবার হিসেব নিকেশ করে তোমার মাথার উপর থেকে শনির প্রকোপ এখন সরে যাচ্ছে, তোমার এখন বৃহস্পতির প্রভাব পড়ছে, গ্রহ কিন্তু এখন ভালো, কপাল কিন্তু জলজল করছে, কাজে লাগাতে হবে। হ্যাঁ, তারপর কিন্তু সামনে ফাঁড়া আসছে, একটা করে কিন্তু খুদ রেখে দেয়, বুঝলে তো, সামনে কিন্তু বিশাল বড় ফাঁড়া আসছে। আর এই ফাঁড়াটাকে কাটানোর জন্য কি করতে হবে? চেম্বারে আসতে হবে। সব কি টিভিতে বলা যায় নাকি? অমুক দিনে এখানে বসবো, তমুক দিনে তো সেখানে বসবো। আমার চেম্বারে আসতে হবে। আর চেম্বারে এলে কি হবে? মুরগি জবাই, একটা পাথর দেখাবে, আরেকটা পাথর দেখাবে, ওই যে জবাই জবাই, এই যে জবাই হবে, জবাই। কারণ যে মানুষ মানসিকভাবে আগেই দুর্বল হয়ে চেম্বারের দিকে হাঁটা শুরু করেছে, সে কিন্তু নিজেকে জ্যোতিষের কাছে এক অর্থে সঁপে দিয়েছে। আর যখনই চেম্বারে ঢুকে পড়ল, সে কিন্তু তার নিয়ন্ত্রণে পুরোপুরি চলে গেল। তখন আর জ্যোতিষীরা এত সুন্দর কথা বলতে পারে, এত সুন্দর বক্তব্য রাখতে পারে, এত সুন্দর ব্রেন ওয়াশ করতে পারে, কথার জালে ফাঁসিয়ে ফেলতে পারে, তখন তোমার চেম্বার থেকে আর বেরোনো সম্ভবই না। এমনিতেই তুমি মানসিকভাবে প্রস্তুত ছিলে, আর তারপরে যখনই ঢুকে গেছো চেম্বারে, তখন তোমাকে 500 টাকার জায়গায় যদি 50,000 টাকাও চায়, তুমি কিন্তু ওর কথার জালে ফেসে গিয়ে দিয়ে দেবে। কারণ তোমার তখন মনে হবে কি, বাবা, আমার ছেলের, আমার মেয়ের ভবিষ্যতের ব্যাপার, ছেলের বিয়ের ব্যাপার, মেয়ের বিয়ের ব্যাপার, ছেলের চাকরির ব্যাপার, মেয়ের চাকরির ব্যাপার, অসুস্থতার ব্যাপার, ইত্যাদি ইত্যাদি, এমন কয়েকটা জায়গা, মানে প্রত্যেকটা মানুষের জীবনের এই দুর্বল পয়েন্টগুলো, হ্যাঁ, এই উইকনেসগুলোকে ওরা জানে, ওই জায়গাগুলোতে হিট করে। আর ওই জায়গাগুলোতে আমরা সবাই দুর্বল, আর বাবা মা তো দুর্বল ছেলে মেয়ের এই সমস্ত জায়গার ক্ষেত্রে। পড়াশোনা নিয়ে একটা পাথর নাও, পড়াশোনা খুব ভালো হবে, ওর মন চঞ্চল, মন বসছে না, এই পাথরটা নিতে হবে, ও এই সমস্ত রীতি নিয়মগুলো পালন করতে হবে। হ্যাঁ, করবো বাবা, করবো, আমার ছেলের জন্য মেয়ের জন্য সব করব। বাবারা যদিও এটাকে উড়িয়ে দেয়, মায়েরা কিন্তু এগিয়ে আসে, কারণ দুর্বল, মানসিকভাবে দুর্বল ছেলে মেয়ের ক্ষেত্রে। যাই হোক, ফলিত জ্যোতিষে বিশ্বাস করতো ডিউকের স্ত্রী, মানে কসমোর মা। তো রাশিচক্র কেটে গ্যালিলিও তো ডিউকের স্ত্রীর মন যুগিয়ে চলতো। যতই হোক, ডিউকের স্ত্রী বলে কথা,
গ্যালিলিও নিজে ওই রাশিচক্র গ্রহ নক্ষত্রকে, ওই গ্রহ নক্ষত্র মানে ফলিত জ্যোতিষকে বিশ্বাস করতো কি না ঠিক নেই, মানে বিশ্বাস না করারই স্বাভাবিক, তবুও ওই যা হয় আর কি, ডিউকের স্ত্রীর মন রাখার জন্যই করতে হতো তাকে মাঝে মাঝে। আর ওদিকে হচ্ছে ওই যে ফলিত জ্যোতিষের যে বিচার গণনা, এগুলো করছে কিসের উপরে ভিত্তি করে, কার তথ্যের উপরে ভিত্তি করে বলো? ফলিত জ্যোতিষের যে গ্রহ নক্ষত্রের বিচার সেটা কার তথ্যের উপরে ভিত্তি করে করা হতো সেই সময়? অ্যারিস্টটল না টলেমি? টলেমি। আর টলেমির যে বিশ্ববিন্যাস তত্ত্ব, সেই বিশ্ববিন্যাস তত্ত্বে কেন্দ্রবিন্দুতে কে রয়েছে, সূর্য না পৃথিবী? পৃথিবী স্থির হয়ে রয়েছে, আর সূর্য অন্যান্য গ্রহ নক্ষত্র তাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। তাহলে গোড়াতেই গলদ, এই ফলিত জ্যোতিষের গোড়াতেই গলদ, টলেমীয় পন্থায় গোড়াতেই গলদ কি না পৃথিবী স্থির, তাকে কেন্দ্র করে সূর্য অন্যান্য গ্রহ নক্ষত্র ঘুরছে। তার মানে দেখো, গোড়াতেই যদি গলদ থাকে তাহলে তার সিদ্ধান্ত, তার ফলটাও তো গলদটাই বেরোবে। যাই হোক, কিন্তু গ্যালিলিও বিশ্বাস করতেন কি না বলা শক্ত, বোধহয় বিশ্বাস করতেন না, শুধু মন রাখার জন্যই করতেন। এদিকে তিনি কোপার্নিকাসের বিশ্ববিন্যাসের পক্ষেই মতবাদ দিচ্ছেন, ওই যে বিশ্ববিদ্যালয় পাডুয়াতে বক্তৃতা দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এই করে গ্যালিলিওর এই পাডুয়া বিশ্ববিদ্যালয়ে কেটে গেল 18 বছর। 18 বছর কাটলো, ভেনিসের সরকারের পরামর্শদাতা হয়ে উঠেছিল। তারপরে বিশ্ববিদ্যালয়ে তিনি দারুণ শিক্ষা দিচ্ছেন, ছাত্ররা খুশি, দূর দূরান্ত থেকে লোকজন আসছেন, ভেনিসের সরকার তার উপরে খুশি হলো। খুশি হওয়ার পরে 1604 সনে তিনি আরও 6 বছরের জন্য শিক্ষকতা করতে পারবেন বলে তার ঘোষণা করা হলো। তাহলে এবারে বলো, বলছে 1604 সনে আরও 6 বছরের মেয়াদ বাড়ানো হলো তার শিক্ষকতার। তাহলে পাডুয়া বিশ্ববিদ্যালয়ে তিনি কত বছর চাকরি করেছেন বলো? বলো বলো। 24 বছর। ঠিকই বলছো না, একটু ভালো করে ভেবে বলো। বলো। ঠিক বলছো না ভুল বলছো? বলছে দেখতে দেখতে কেটে গেল 18 বৎসর এই বিশ্ববিদ্যালয়, একই বিশ্ববিদ্যালয়ে 18 বৎসর কেটে গেল। এবার ভেনিসের সরকার তার উপর খুশি, 1604 সনে আরও 6 বৎসর মেয়াদ বাড়ল শিক্ষকতার। তাহলে তার কত বছর পাডুয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা বা অধ্যাপনার চাকরি? 24 বছর। ঠিক করে বলো, হিসেব ঠিক করে বলো, ভুল বলছো। কত বছর হবে, কে পারবে বলতে? কত বছর পাডুয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছে 6 বছর ধরে? কি অবস্থা, সায়েন্স ছেড়ে দে তোরা। 18 + 6 ক বছর হয়? 24 বছর। 24 বছর। কিন্তু 24 বছর হবে না, কেন হবে না? এবারে হিসেব করো, বলো পাডুয়া বিশ্ববিদ্যালয়ে তিনি যোগ দিয়েছিলেন কত সালে? সাল দেখো, আগের লাইনগুলোতে যাও। পাডুয়া বিশ্ববিদ্যালয়ে কত সালে যোগ দিয়েছিলেন? 1592। তো 1592তে যোগ দিলেন। এবারে দেখো 1604 সনে 6 বছর মেয়াদ বাড়ানো হলো, তাহলে 1604 পর্যন্ত কত বছর হয়? 1592 থেকে 1604 কত বছর হয়? 12 বছর। হ্যাঁ, 12 বছর। তখনও 12 বছর চাকরি করার পরে সরকার ঘোষণা করলো যে আপনার আরও 6 বছরের মেয়াদ বাড়ানো হলো।
মানে 1604-এ 12 বছর পর্যন্ত চাকরি করেছে, 1604-এ এসে 6 বছর বাড়ানো হলো, মানে 12 6 18 বছর, মানে পাডুয়া বিশ্ববিদ্যালয়ে 18 বছরই চাকরি করেছে। তার মানে 18 বছর যে দেওয়া আছে ওটা টোটালটাই দেওয়া আছে। আর পরে যেহেতু লাইনটা আবার বলা হয়েছে, এইখানে স্টুডেন্টরা কী করে না হোঁচট খায়, এখানে ভাবে পাডুয়া বিশ্ববিদ্যালয়ে 24 বছর চাকরি করেছে, অপশানে 24 বছরও থাকবে, 18 বছরও থাকবে, 24 বছরও থাকবে, 6 বছরও থাকবে। বোঝা গেল? হ্যাঁ, তো 6 বছর বাড়ানো হয়েছে, মোট 18 বছর চাকরি করেছে। এই সময় তার যে এই বৈপ্লবিক মতবাদ, তিনি যেভাবে অধ্যাপনা করছেন, যেভাবে ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন, যেভাবে তার মতবাদকে ছড়িয়ে দিচ্ছেন, এখনো পর্যন্ত কেউ কিন্তু তার মতবাদের বিরুদ্ধে আপত্তি করেনি, বাধা দেয়নি। আস্তে আস্তে এবারে বাধা দেওয়া শুরু হবে। বিশেষ করে বাধা দেওয়া শুরু হবে কখন না তার দূরবীন আবিষ্কার এবং দূরবীনে মহাকাশের সেই জাগতিক মহাজাগতিক দৃশ্য যখন তিনি এই ধর্মীয় সমাজের উপরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, তখনই শুরু হবে গণ্ডগোল, সংঘাত। 1609 সালে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। হল্যান্ডের একজন কাচের লেন্স নিয়ে নাড়াচাড়া করতে করতে একজন চশমা বিক্রেতা হল্যান্ডের একজন চশমা বিক্রেতা, তো যে চশমা বিক্রি করে, যে চশমা বানিয়ে চশমা বিক্রি করে, তো সে তো দিন রাত চশমা নিয়েই কাজ করছে। এবার চশমা নিয়ে কাজ করতে করতে তার মনে হলো হাতের কাছে ধর একটা নল ছিল, এটা একটা নলে কী করলো না এইদিকে একটা চশমার লেন্স আর উল্টো দিকে আর একটা চশমার লেন্স, তো লেন্স দুদিকে দুটো লেন্স দিয়ে এইভাবে একটু চোখ লাগালো, লেগে দিল, আরে বাহ, দূরের জিনিসগুলো তো বড় বড় লাগছে, যেন মনে হচ্ছে কাছে এগিয়ে এসছে। আর নিছক কৌতূহলী হয়ে একটা দুটো লেন্সকে নলের দুপাশে রেখে দিয়ে এভাবে দেখলো। তার কিন্তু কোনো আবিষ্কার করার টেন্ডেন্সি ছিল না, আবিষ্কার করার জন্যই করেননি। তো তিনি দেখলেন যে এরকম কাছে এগিয়ে এসছে, দুটো লেন্স এইভাবে যদি রাখা যায় তাহলে দূরের জিনিস বড় দেখে। তো এই খবরটা ছড়িয়ে পড়ল। ছড়িয়ে পড়ার পরে গ্যালিলিও শুনলেন। গ্যালিলিও এই খবরটা শুনলেন, কিন্তু গ্যালিলিও কিন্তু নিজের চোখে দেখলেন না, শুধু শুনেছেন মাত্র। তো শোনার পরে তিনি সেই আইডিয়াটাকে বাস্তবায়িত করেছেন, কাজে লাগিয়েছেন। তিনি কি করলেন? তিনি ওই আলোর রেখা পথের বিচার করে টোরে তিনি কাগজে প্ল্যান এঁকে তিনি দূরবীন তৈরি করলেন। আগেও দূরবীন তৈরি করা হয়েছিল, ওই চশমা বিক্রেতা করেছিলেন, কিন্তু সেই দূরবীনের সেই যন্ত্রটার একটা অসুবিধা ছিল। বলো, অসুবিধাটা কী ছিল? হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার, হ্যাঁ, সব কিছু উল্টে যাচ্ছে, উল্টো দেখা যাচ্ছে। উনি তো আর বিজ্ঞানী নন, চশমা বিক্রেতা মাত্র, চশমা তৈরি করেন, তো সব কিছু উল্টো দেখায়। তো সেই উল্টোটা যাতে সোজাই দেখা যায় তার জন্য আলোর রেখাপথের বিচার করে টোরে কাগজে প্ল্যান এঁকে গ্যালিলিও সিদ্ধান্তে পৌঁছে তারপরে একটা শক্তিশালী দূরবীন তৈরি করলেন, যে দূরবীনে তার ওই দূরবীনের মধ্যে দেখা জিনিসগুলো উল্টো দেখায় না, যা ছিল সেইভাবেই দেখায়, কিন্তু কাছে এগিয়ে এসেছে বা বড় দেখাচ্ছে দূরের জিনিস। তো এইটা যখন তিনি তৈরি করলেন তখন ভেনিসের সরকারের কাছে কদর বেড়ে গেল, দাম বেড়ে গেল। কেন? কারণ ভেনিস তখন সমৃদ্ধশালী রাষ্ট্র। ইতালির যতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভেনিস উন্নত, এবং দূর দূরান্তে ব্যবসা করে এত ভালো ভালো সম্পদ নিয়ে আসে, দারুণ সেই সম্পদে ভেনিসকে উন্নত করে তুলেছে। আর ওদের বিশাল বাণিজ্য তৈরি, নৌবহর। তো তখনকার দিনের কথা বুঝতেই পারছো, জলপথে তো জলদস্যুরা আক্রমণ করতো। ওই যে একটা সিনেমা আছে না, পাইরেটস অফ ক্যারিবিয়ান নাকি একটা সিনেমা আছে হলিউডের, অসাধারণ সিনেমা, কিন্তু দেখিস, যারা দেখিসনি, খুব সুন্দর সিনেমা। তো সেখানে কিন্তু জলদস্যুদের কথাটা আছে, কীভাবে সেই সময় কীভাবে আক্রমণ করতো জলপথে, একটা নৌকোকে আর একটা নৌকো আক্রমণ করতো, তো ঘিরে ধরতো। তো যাই হোক, সেই জলদস্যুদের বা জলপথে তাদের নৌবহরকে বাঁচানোর জন্য দরকার এমন যন্ত্র, আগে থেকে যদি যারা জানতে পারে তাহলে কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পারবে, আর সেইটাই কাজ করে দিল দূরবীন। তো গ্যালিলিওর দূরবীনের দ্বারা উপকৃত হলো ভেনিসের সরকার। গ্যালিলিওর এখান থেকেও প্রচুর অর্থ আসতে লাগলো, আর তার উপরে প্রচুর
আর অনেক দায়িত্ব পড়লো, প্রচুর দূরবীন বানানোর জন্য। তো গোটা বাড়িটা একটা ফ্যাক্টরি হয়ে উঠেছে দূরবীন বানানোর। তো শুধু দূরবীন বানিয়ে যাচ্ছে, আরও উন্নত করছে, আরও উন্নত করছে, দাম পাচ্ছে ঠিকই, কিন্তু দূরবীন শুধু বানানো তো তার উদ্দেশ্য নয়। তার মনের ভেতরে হাজার রকমের ভাবনা, তাকে কীভাবে রূপায়িত করবেন, তাকে কীভাবে বাস্তবিত করবেন, টাইম পাচ্ছেন না তিনি, সময় পাচ্ছেন না তিনি। আর এদিকে দূরবীন নিয়ে যত সময় যাচ্ছে, যত দূরবীনটা উন্নত হচ্ছে, শক্তিশালী হচ্ছে, সেই শক্তিশালী দূরবীন দিয়ে আকাশের দিকে দূরবীনকে তাক করে তিনি নতুন নতুন জিনিস দেখলেন, যা এতদিন ধরে মানুষের অজানা ছিল, সম্পূর্ণ ভাবনার বাইরে। চাঁদের পাহাড়, ছায়াপথের লক্ষ লক্ষ তারার সমাবেশ, নতুন নতুন উপগ্রহ, এগুলো তিনি দেখলেন। পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে একটা মাত্র চন্দ্রমা। আবার বৃহস্পতির কটা উপগ্রহ দেখলেন? 4টে উপগ্রহ। কিন্তু ওই ধর্মযাজকেরা, ইতালির ধর্মযাজকেরা এটা কিন্তু মানতে পারল না। এমনকি গ্যালিলিওর তৈরি করা দূরবীনে চোখও লাগালো না। তারা ভাবলো যদি বাবা চোখ লাগাই এবং ঠিকটা দেখতে পাই, ঠিকটা দেখতে পেলে কী হবে, আমরা ভুল প্রমাণিত হব। এতদিন ধরে যা বলে এসেছি মানুষকে, আমরা যদি তাদের সামনে ভুল প্রমাণিত হই, তাহলে তারা তো আর আমাদের বিশ্বাস করবে না। অতএব যা জানি ঠিক জানি, যা বলে এসেছি ঠিক বলে এসেছি, আমরা তো চোখ লাগাবোই না, বরং গ্যালিলিওকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে যে গ্যালিলিও যে যন্ত্র বানিয়েছে সেই যন্ত্র ঠিক নয়। ওই যন্ত্রে চোখ লাগালে আমরা যেটা দেখছি ওটা হচ্ছে এমন জাদুর কারসাজি করে রেখেছে, ম্যাজিক। তো সেই ম্যাজিকের বলে উল্টোপাল্টা দেখাচ্ছে। গ্যালিলিও তাদের এই মতবাদে, তাদের এই ধারণা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলেন, রসিকতা করলেন। এদিকে কি হলো, যিনি ডিউকের পদে ছিলেন, সেই ডিউক যখন মারা গেল, তার পুত্র যখন ডিউকের পদে বসলো, পুত্র মানে হচ্ছে কসমো, যিনি গ্যালিলিওর ছাত্র ছিলেন, তখন গ্যালিলিও ভাবলেন এর কাছে গেলে বিজ্ঞান সেবার জন্য যথেষ্ট অবসর সময় মিলবে এবং সাহায্যও মিলবে। এবং এখন তো ছাত্র নেই, এখন তো ছাত্র ডিউকের পদে, তো তার কাছে পৌঁছানো তো সহজ নয়। তো প্রায় 1 বছর ধরে চেষ্টা করে করে তিনি তার কাছে পৌঁছতে পারলেন, মানে তার কথা পৌঁছে দিতে পারলেন। এবং গ্যালিলিওকে মানে গুরুকে যথেষ্ট মর্যাদাপূর্ণ জায়গা দিলেন, সম্মান দিলেন কসমো। ওই যে দেখো 1610 সালে শরৎকালে টাস্কানির নতুন গ্র্যান্ড ডিউক নিজের পুরনো গুরুকে আশ্রয় দিলেন, আর বছরে মাইনা 1000 স্কুটি। তার জন্য যে চাকরি করতে হতো তা নয়, সময় কিন্তু যথেষ্ট ছিল তার গবেষণার জন্য। আর তাছাড়া তাকে রাজপণ্ডিত দার্শনিক হিসেবে স্বর্ণপদকে ভূষিত করা হলো। গ্যালিলিও পাডুয়া ছেড়ে আবার ফ্লোরেন্সে এলেন। এবার দেখো পাডুয়া ছেড়ে ফ্লোরেন্সে আসছেন, তাহলে এখানে যে ডিউকের কথা বলা হয়েছে, এখানে যে কসমোর কথা বলা হয়েছে, তাহলে কসমো কোথাকার, টাস্কানির না ভেনিসের? এই যে কসমো ভেনিসের না টাস্কানির? টাস্কানির, এটা একদম নিশ্চিত তোমরা, এখানে রয়েছে ব্যাখ্যা। তো যাই হোক, তারপরে তো বিজ্ঞান সেবার যথেষ্ট অবসর পাওয়া গেল, প্রচুর তিনি সময় কাজে লাগাতে পারলেন বিজ্ঞানের সেবার জন্য। আর এদিকে আবার ওই জ্যোতিষ যে মিথ্যা, জ্যোতিষের ব্যাখ্যা যে ভুল, সেই সমস্ত কথা বলাতে জ্যোতিষদের স্বার্থে ঘা লাগলো। ইউরোপের যারা পণ্ডিত মহলে রীতিমতো হইচই বেঁধে গেল। এতদিন ধরে যে সমস্ত যাজক সম্প্রদায়, যে সমস্ত পণ্ডিত যারা মানুষকে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে রাজত্ব করত, কর্তৃত্ব করত, উপার্জন করত, যথেষ্ট ব্যবসা করত, ধর্মের ব্যবসা, তো তাদের স্বার্থে যখন আঘাত লাগলো, তারাও কিন্তু গ্যালিলিওকে পাল্টা আঘাত করতে ছাড়লেন না। আবার গ্যালিলিও কী করলেন, শুধু তাদেরকে আঘাত করে ক্ষান্ত হলেন না, সর্বসাধারণকে আরও সজাগ করার জন্য, সচেতন করার জন্য সবাই যে ভাষাটা বোঝে সেই ভাষায় বই লিখতে শুরু করলেন। উচ্চশিক্ষিতের ভাষা, সমাজে ধর্মযাজকদের ভাষা ছিল ল্যাটিন। আমাদের যেমন সংস্কৃত ছিল তেমনি তাদের ছিল ল্যাটিন। কিন্তু আমাদের সর্বসাধারণের ভাষা যেমন প্রাকৃত, পরবর্তীকালে বৈদিক, ওই যে কত্ত বৈদিক ছিল, প্রাকৃত ভাষা ছিল, ঠিক তেমনি ল্যাটিন যেমন উচ্চশিক্ষিত ধর্মযাজকদের ভাষা, তেমনি সর্বসাধারণের ভাষা ছিল ইউরোপে। বলো কী ভাষা? ইটালিয়ান ভাষা। এইবারে সবাই যে ভাষা বোঝে সেই ভাষাতে, মানে ইটালিয়ানে বই লিখে ছাপিয়ে তিনি কী করলেন না,
সবার কাছে পৌঁছে দিলেন, যাতে মানুষ বোঝে, পড়ে, বোঝে, শোনে, সজাগ হয়, সচেতন হয়, নিজেদের এতদিনের ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারে। এতে তো স্বাভাবিকভাবে পণ্ডিত মহলে আরও আঘাত হানা হলো। পণ্ডিতদের পায়ের তলার জমি, মাটি চলে যাওয়ার মতো অবস্থা, ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তো বলো, যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, যাদের বাপ ঠাকুরদা ব্যবসা করে আসছে, তারাও ব্যবসা করছে এবং তারা চায় আগামীতে আমাদের পরবর্তী প্রজন্ম এইভাবে ব্যবসা করে খেয়ে দিয়ে আরাম স্বাচ্ছন্দ্যে ভোগ বিলাসিতায় কাটাক এবং বেশিরভাগ মানুষের ওপরে তারা কর্তৃত্ব করুক, আধিপত্য করুক, আমাদের পায়ের তলায় তারা থাকুক। তো এইরকম ধরনের যারা মানসিকতা নিয়ে ব্যবসা করছে, ধর্মের ভুল ব্যাখ্যাটাকে সবার সামনে ছড়িয়ে দিচ্ছে, তো তারা কি চাইবে যে তাদের স্বার্থে ঘা লাগুক? তারা চাইবে তাদের স্বার্থে ঘা লাগুক? তাহলে তারা কি করবে? সবাই একসাথে মিলে কি করবে? গ্যালিলিওকে আঘাত করার চেষ্টা করবে, গ্যালিলিওকে একেবারে নির্মূল করে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তাই করার চেষ্টা করছে। ওদিকে আবার শুধু ধর্মযাজকদের উপরে আঘাত দিচ্ছে তা নয়, তার বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত অধ্যাপক, সেই সমস্ত অধ্যাপকের মানসিকতা নিয়ে গ্যালিলিও নিজে কৌতুক করতেন, ব্যঙ্গ করতেন, বিদ্রুপ করতেন। তো সেই সমস্ত অধ্যাপকরাও, মানে তার সহকর্মীরাও গ্যালিলিওর বিরুদ্ধে চলে গেল, ছাত্ররাও অনেকে গ্যালিলিওর বিরুদ্ধে চলে গেল, যাজক সম্প্রদায় চলে গেল, শাসক গোষ্ঠী চলে গেল, এমনকি একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ধর্মের প্রধান, ইউরোপের ধর্মের প্রধান কে? যাজকদের ঊর্ধ্বে কে? পোপ, ভ্যাটিকান সিটির প্রধান। তো সেই পোপের কানে তুলে দেওয়া হলো গোপনে গোপনে গ্যালিলিওর বিরুদ্ধে রীতিমতো ষড়যন্ত্র, একবারে শেকড় ছড়িয়ে দিয়েছে। তারপরে গ্যালিলিওর সম্পর্কে ইনকুইজিশনে বিচার হচ্ছে। ইনকুইজিশন কাকে বলে? ইনকুইজিশন মানে হচ্ছে ধর্মীয় আদালত। ধর্মের বিরুদ্ধে যারা কথা বলতো, ধর্মের বিরুদ্ধে যারা মুখ খুলতো, যারা ধর্মের বিরুদ্ধাচরণ করত, তাদেরকে খুঁজে বের করে এই ধর্মীয় আদালত তথা ইনকুইজিশনে বিচার করা হতো এবং তাকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হতো। তো সেই ইনকুইজিশনে রায় দেওয়া হলো যে গ্যালিলিও যা কিছু বলেছে, এই যে জগতের কেন্দ্রে রয়েছে সূর্য, সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে গ্রহগুলো, পৃথিবীও আবর্তিত হচ্ছে, এই সমস্ত অযৌক্তিক, তাকে স্বীকার করতে হবে। এবং এইগুলো হচ্ছে ধর্ম, আমরা যে ধর্ম বিশ্বাস করি ধর্মমতের পরিপন্থী, মানে বিরোধী। আর বাইবেলের অনেক লেখার বিরুদ্ধে যাচ্ছে। বাইবেলকে তো খ্রিস্টীয় মহল একেবারে অব্যর্থ বলে মানে, তাহলে বাইবেলের অনেক লেখার বিরুদ্ধে যাচ্ছে, এটা আমরা কিন্তু মেনে নিতে পারছি না। আর তারপরে ধার্মিক যাজকেরা, পণ্ডিতেরা এতদিন ধরে যা শিক্ষা দিয়ে এসছে, সেই সমস্ত শিক্ষা কি তারা ভুল দিয়ে এসছে? গ্যালিলিও যা বললেন, গ্যালিলিও যা ব্যাখ্যা দিলেন, সেগুলো সব ঠিক? একাই সব ঠিক বলছে, আর এতদিন ধরে যা বলে আসছে, সবাই যা বুঝিয়ে আসছে বা যা জানে, সেটা ভুল? তাই পৃথিবীর আহ্নিক বা বার্ষিক গতি সম্পর্কে যে যুক্তি দিয়েছে গ্যালিলিও, সেটা হচ্ছে ধর্মবিশ্বাসের বিরুদ্ধে যাচ্ছে। অতএব গ্যালিলিওকে এগুলো সব বন্ধ করতে হবে। গ্যালিলিও যে সমস্ত বই লিখেছিল কোপার্নিকাসের সম্পর্কিত, তো সেগুলোকে সব প্রচার নিষিদ্ধ করে দেওয়া হলো, সেগুলোকে ব্যান্ড করে দেওয়া হলো। আর ব্যান্ড করে দিয়ে পুণ্যাত্মা পোপের কাছে এসব খবর টবর পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু পোপ প্রথমে ব্যাপারটাকে দেখার জন্য আদেশ দিলেন বেলারিমিনকে, কার্ডিনাল বেলারিমিন। আচ্ছা, কার্ডিনাল মানে হচ্ছে, একটু শুনে নাও, পোপের ঠিক নিচের পদে থাকে মন্ত্রীস্থানীয়। যখন পোপ মারা যায়, তখন এই যে কার্ডিনালদের পক্ষ থেকে একজনকে নির্বাচিত করা হয় পোপের পদে বসানোর জন্য। তো সেই সময় পোপের অধস্তন যে কার্ডিনালরা ছিল, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে বেলারিমিন। আবার এই বেলারিমিন গ্যালিলিওর পরিচিত। তো বেলারিমিনের উপরে যখন দায়িত্ব পড়লো যে গ্যালিলিওকে প্রথমে ডেকে বুঝিয়ে বলা হোক, প্রথমে শাস্তি নয়, বুঝিয়ে বললে যদি কাজ হয়ে যায় তাহলে আর শাস্তি দেওয়ার দরকার নেই। গ্যালিলিওকে ডাকা হলো, গ্যালিলিওকে বুঝিয়ে বলা হলো
আর যদি তিনি রাজি না হন, অস্বীকৃত হন, তাহলে তাকে কারারুদ্ধ করা হবে। তো গ্যালিলিও সেটা মানল, শুনল, কিন্তু আবার এটাও ভাবলো যে আমি ওই কী বলবো, জ্যোতির্বিজ্ঞানের যে সমস্ত কথা বলেছি সেগুলোকে আমি বন্ধ করলাম, সেগুলোর বইটই আমি আর লিখলাম না, সেগুলোর বন্ধ করলাম। কিন্তু আমি ওই যে কী বলে গণিতের ব্যাখ্যা, গণিতের কল্পনা হিসেবে কোপারনিকাসের আলোচনা করা যাবে। আর যুক্তিতর্ক দিয়ে একদিকে টলেমি, একদিকে কোপারনিকাস, এই দুইজনের বিশ্ববিন্যাসের গুণাগুণ আমি তুলনামূলকভাবে আলোচনা করতে পারবো, এবং বইটইও লিখতে পারবো। গতির কথা, ভাসমান বস্তুর স্থিতি রহস্যের কথা, এগুলো নিয়ে আমি কথোপকথনের আকারে বই লিখতে পারবো। এইগুলো হয়তো ভাবলো, এবং এই বই লিখে ছাপানোর জন্য অনুমতিও চাওয়া হলো। গ্যালিলিও ভাবলেন যে আগের পোপ মারা গেছে, পরে আরেকজন পোপের পদে অধিষ্ঠিত হয়েছে, কিন্তু গ্যালিলিও ভাবলেন যে আগের পোপের থেকে বোধহয় পরের পোপ অনেক বেশি বিজ্ঞানকে শ্রদ্ধা করেন। আমি পারমিশন চাইলে, আমি অনুমতি চাইলে নিশ্চয়ই এই বই লেখার অনুমতি দেবেন, বই ছাপানোর অনুমতি দেবেন। কিন্তু উল্টো হলো, ওই পোপ কিন্তু আগের পোপের থেকে অত ভালো নয়, আরও খারাপ। রীতিমতো গ্যালিলিও পোপের বিরাগভাজন হয়েছেন, তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। গ্যালিলিওকে রোমে ডাকা হয়েছে এবং 12 এপ্রিল তাকে কারারুদ্ধ করা হয়েছে। বন্ধুদের সঙ্গে দেখা টাকা সব বন্ধ করে দেওয়া হয়েছে। আর শুধু এটাই শেষ হয়নি, জোর করে তার মুখ দিয়ে বলানো হয়েছে যে তিনি কোপারনিকাসের সম্পর্কে যা বলেছেন সমস্ত বিশ্বাস ত্যাগ করেছেন, তাকে বলতে হবে। আর বিচারকরা যারা ছিল তাদের সামনে হাঁটু গেড়ে বসে, অনুতাপ ব্যঞ্জক সাদা পোশাক পরে হাঁটু গেড়ে বসে তিনি ক্ষমা চাইলেন। আচ্ছা, অনুতাপ ব্যঞ্জক সাদা পোশাক, অনুতাপ ব্যঞ্জক মানে যে সাদা পোশাক কোন ব্যঞ্জনকে সূচিত করছে? অনুতাপের মানে সাদা পোশাকটা হচ্ছে পরলে মনে হলো যে সে অনুতপ্ত, তার নিজের বক্তব্যের জন্য, তার নিজের যা কিছু বক্তব্য রেখেছে তার জন্য সে অনুতপ্ত। তো তাকে হাঁটু গেড়ে জোর করে বলিয়ে নেওয়া হয়েছিল। যে বিচারকরা বলেছিলেন যে তোমার ভুল দেশের ভয়ানক অমঙ্গল করেছে, এটা বলতে হবে তোমাকে, যে তুমি এতদিন ধরে যা ব্যাখ্যা করেছো, যা বলেছো তাতে দেশের অমঙ্গল হয়েছে, এজন্য তোমাকে শাস্তি পেতে হবে। আর তোমার বই নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। আর তাদের নির্দেশ ছিল যে তাকে কারারুদ্ধ করা হবে, যতদিন ধরে ওই ইনকুইজিশন চায়, বিচারকরা চায়, ততদিন তাকে কারারুদ্ধ করে রাখা হবে। আর 3 বছর ধরে তাকে প্রত্যেক সপ্তাহে অনুতাপ ব্যঞ্জক প্রার্থনা করতে হবে। 3 বছর ধরে, টানা 3 বছর ধরে প্রত্যেক সপ্তাহে একবার করে বলতে হবে যে আমি যা বলেছি ভুল বলেছি, যা করেছি ভুল করেছি। এইভাবে অনুতপ্ত হতে হবে, অনুতাপ ব্যঞ্জক, অনুতাপ সূচক প্রার্থনা করতে হবে। তো যাই হোক, 2 দিন পরে ইনকুইজিশন তাকে ফ্লোরেন্সের দূতাবাসে পাঠিয়ে দিল, এবং সেখানে সিয়েনাতে আর্চ বিশপ মানে হচ্ছে প্রধান যাজক, আর্চ বিশপের নজরবন্দি করে রাখা হলো, যাতে গ্যালিলিও এতটুকু এদিক ওদিক করতে না পারে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি কিন্তু গত আলোচনায় একটা কবিতা বলেছিলাম না? ওই যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কবিতা বলেছিলাম, মনে পড়ছে? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিল লিওনার্দো দা ভিঞ্চি। একটা অন্ধকার ঘরে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই। তাকে পাহারা দেওয়ার জন্য থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বোঝা গেছে? তার মানে গ্যালিলিওকে আটকে রেখে তার উপর নজরদারি করা হতো। সেই ধর্মের পেয়াদার চোখের পাতা বাতাসেও নড়ত না, সেই নজরবন্দি এই যে আর্চ বিশপের দ্বারা। আর তারপরে যখন আরও দিন গড়িয়ে যাচ্ছে, গ্যালিলিওর মনের জোর কমে যাচ্ছে, শরীরের জোর কমে যাচ্ছে, তখন গ্যালিলিও ফ্লোরেন্সে শহরতলিতে নিজের গৃহে অন্তরীণ হয়ে, তাকে অন্তরীণ মানে নিজের গৃহে তাকে আটকে রাখা হলো। দুঃখ কষ্টে শেষ 9 বছর কাটলো, ভীষণ কষ্ট, দুঃখের মধ্যে। গ্যালিলিও যে বিজ্ঞানের নতুন নতুন কথা ভাবতেন, সেই ভাবা অনেকটাই বন্ধ হয়ে গেছে। তার জীবনটা একবারে বিষাদ হয়ে গেছে, বাঁচার ইচ্ছেটাও নষ্ট হয়ে গেছে। কন্যা স্নেহে প্রতিপালিত একটা মেয়ে তার পরিচর্যা করত, তো সেই মেয়েও মারা গেল। গ্যালিলিও নিজের বলতে সেরকম কেউ থাকলো না। তাই শেষের দিকে নিজে অন্ধ হয়ে বসলেন।
আর তার ফলে তার শেষের দিকে 5 বছরে একটু বন্ধন ঢিলে হলো। আর শেষের 5 বছর তার উপর ততখানি নজরদারি করা হয়নি, কারণ তিনি একেবারে অন্ধ হয়ে যেতে বসেছিলেন এবং চোখে আর তেমন কিছু দেখতে পেতেন না। শরীরের জোর, মনের জোর সবই মোটামুটি কমে গেছে। আর তার বই টই এরই মধ্যে যা বই টই তিনি লিখেছিলেন বিজ্ঞানের বই, সেই সমস্ত বইগুলো ইটালিতে তো কাজে লাগানো হয়নি ঠিকই, ব্যান্ড করে দেওয়া হয়েছে, কিন্তু ইটালির সীমান্ত পেরিয়ে অন্যান্য রাষ্ট্রতে চলে গেছে। ফ্রান্স, ইংল্যান্ড, অন্যান্য রাষ্ট্রতে, জার্মানি, এগুলোতে চলে গেছে। এবং তারা গ্যালিলিওর বইকে নিজেদের দেশের উন্নতির কাজে লাগিয়ে নিজেদের দেশকে অনেক বেশি উন্নত করেছে, ইটালিকে ছাড়িয়ে গেছে। আর ইটালি মাঝখান থেকে গ্যালিলিওকে বা গ্যালিলিওর এই বইগুলোকে বন্ধ করে দিয়ে ইটালি নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছে, ইটালি নিজেই পিছিয়ে গেছে। এখানে একটা সুন্দর প্রশ্ন আছে, যে প্রবাদ আছে ইনকুইজিশন, বিচারকদের সামনে হাঁটু গাড়া থেকে যখন তিনি উঠে দাঁড়ালেন তখন নাকি তিনি বলেছিলেন এ সত্ত্বেও পৃথিবী চলমান। ওই যে একটা লাইন ছিল না, রাস্তা কারো একার নয় কবিতায়, পৃথিবীকে বেঞ্চের উপরে দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে উঠবোস করাতে। তো গ্যালিলিওকে যখন হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছিল এবং বলিয়ে নেওয়া হয়েছিল যে পৃথিবী স্থির আর সূর্য তার চারদিকে ঘুরছে, এটা তোমাকে বলতেই হবে, তুমি যা বলেছো সেটা বলো ভুল, আর এটা তোমাকে বলতে হবে। তো গ্যালিলিওকে বাধ্য করা হয়েছিল। গ্যালিলিও হয়তো বলেছিল ঠিকই মুখে যে পৃথিবী স্থির রয়েছে, সূর্য তার চারদিকে ঘুরছে, কিন্তু গ্যালিলিও যখন ইনকুইজিশনের বিচারকদের সামনে হাঁটু গাড়া অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছিলেন তখন নিশ্চয়ই তিনি মনে মনে বলেছিলেন যে এ সত্ত্বেও, আমাকে জোর করে বলিয়ে নেওয়া সত্ত্বেও কিন্তু পৃথিবী বন্ধ থাকবে না, পৃথিবী চলবে, পৃথিবী চলমান। কিন্তু এটা হয়তো গল্প কথা, হয়তো গ্যালিলিও এরকম কিছু বলেনি বা এরকম কিছু ভাবেনি, কিন্তু ভাববে তো স্বাভাবিক। যাই হোক, সনাতনী ধার্মিকেরা বিজ্ঞানের শ্বাসরোধ করার চেষ্টা করেছিল। সেই সনাতনী প্রাচীনপন্থী সংস্কারাচ্ছন্ন বিজ্ঞানীদের শ্বাসরোধ করার চেষ্টা করেছিল, আর বিজ্ঞানীদের তথা বিজ্ঞানকে শ্বাসরোধ করার চেষ্টা করেছিল বলেই মাঝখান থেকে ইটালি পিছিয়ে গেছে। আর তার বই ব্যবহার করে ফ্রান্স, ইংল্যান্ড, অন্যান্য দেশ আজন্ম সাধনা সুফল প্রসব করলো, অর্থাৎ তারা সমৃদ্ধ হলো, তারা উন্নত হলো। গ্যালিলিও প্রথমে সনাতনী ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে বিজ্ঞানের পরীক্ষিত সত্য প্রচার করতে চেয়েছিলেন। বিজ্ঞানের পরীক্ষিত মানে পরীক্ষা নিরীক্ষা করে যে সত্যটাকে পৌঁছানো হয়, সেই সত্যটাকে প্রচার করতে চেয়েছিলেন গ্যালিলিও। সনাতনী যে ধর্ম বা ভ্রান্ত মতবাদ, তার বিরুদ্ধে গিয়ে তিনি নিজে বলেছিলেন যে যা কিছু করবে পরীক্ষা করে করবে, বিচার করে করবে, যাচাই করে করবে, সব কিছু যাচাই করে, বিচার করে, পরীক্ষা করে সব কিছু সত্যকে মেনে নিতে হবে। শুধু আপ্তবাক্যকে বিশ্বাস করে জীবনকে গড়ে তুললে ভুল হবে। আপ্তবাক্য, যা চলে আসছে গতানুগতিক একঘেয়ে, সেই আপ্তবাক্যকে যদি বিশ্বাস করে ভেবে নাও যে এগুলোই ঠিক, তাহলে কিন্তু জীবন স্তব্ধ হয়ে যাবে, ভুল হবে। আর এই কথা বলেছিলেন বলেই তিনি যে কুসংস্কার আর ধর্মান্ধতার জাঁতা জানো, ওই যে জাঁতা ঘোরায়, চাক্কি পিসিং, ধর্মান্ধতা কুসংস্কারের জাঁতায় গুঁড়ো হয়ে গেলেন গ্যালিলিও। মানে বিজ্ঞানের প্রতিনিধি গুঁড়ো হয়ে গেলেন এই সময় অন্ধবিশ্বাস, অন্ধ কুসংস্কার, ধর্মান্ধতার জাঁতায়। বিজ্ঞানের প্রতিনিধিকে গুঁড়ো করে দেওয়া হলো, কিন্তু বিজ্ঞানকে গুঁড়ো করে দেওয়া সম্ভব হয়েছে কি? সংস্কারাচ্ছন্ন ধর্ম কখনো বিজ্ঞানকে গুঁড়ো করে দিতে পারেনি, কারণ মানুষের অগ্রগতি এই বিজ্ঞানের হাত ধরেই ঘটে চলেছে, আর মানুষের অগ্রগতি স্তব্ধ হয়ে থাকেনি। বিজ্ঞানের প্রতিনিধিকে স্তব্ধ করা হয়েছে, বিজ্ঞানকে স্তব্ধ করতে পারা যায়নি। সত্যকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সত্যকে স্তব্ধ করা যায়নি। গ্যালিলিও যা বলেছিল আজ থেকে কয়েকশো বছর আগে, যে পৃথিবী চলমান, সূর্য স্থির, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তিত হচ্ছে, তো সেই সত্য সেই সময় অবদমিত করার চেষ্টা করা হলেও সেই সত্যের উন্মোচন হয়েছে, সেই সত্যের জয় হয়েছে। তাই 400 বৎসর বাদেও তার প্রতি নানা লোকের ভক্তির অর্ঘ্য, প্রত্যেকটা মানুষ বিজ্ঞানী গ্যালিলিওর প্রতি যেভাবে ভক্তি সম্মান প্রদর্শন করে, সেই ভক্তির যে অর্ঘ্য, ভক্তির যে উপাচার, সেই উপাচার এটাই বারবার ঘোষণা করছে যে সত্যের জয় আছে, সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় আছে, হবে।
সত্যের যে জয় আছে, গ্যালিলিওর আবিষ্কার আজ প্রতিষ্ঠিত হয়ে তাই প্রমাণ দিচ্ছে। আছো তোমরা? হ্যাঁ স্যার। যাক, হ্যাঁ স্যার। আছো, শুনেছো? মোটামুটি আমি আলোচনা করে দিলাম, মানে শেষই হয়ে গেল। দুটো ক্লাসে আমার মনে হয় গালিলিও প্রবন্ধ প্রত্যেকেই বুঝতে পেরেছ। থাক তাহলে আজকে এই পর্যন্ত ছেড়ে দিই, তারপরে গুড নাইট, টাটা। হ্যাঁ স্যার, টাটা। গুড নাইট, টাটা, টাটা, টাটা। গুড নাইট।